ওয়েলকাম টু ইউকেআর পডকাস্ট। অর্পণ দা একে হ্যাংলাবাজ, সবাই যে নামে তোমাকে জানে। তো Thank you. বেসিক্যালি এখন তো তুমি অনেক ফেমাস হয়ে গেছো, ঠিক আছে, বাট এটার তো একটা জার্নি ছিল। এটা তো একটা জায়গা থেকে শুরু, জিরো থেকেই সবাই শুরু করে। তো তোমার এই জিরো থেকে গ্লোরির মেন স্টোরিটা কি? এর পিছনে মেন কি কি এফর্টস দিতে লেগেছে? কি কি ডাউন দেখেছো তুমি, ডাউনফল দেখেছো? জিরো থেকে মানে জার্নি তো চলছে, জার্নি কখনো শেষ হবে না। বাট ওই মানে হ্যাঁ, একটা সময় ছিল 5 বছর আগে হ্যাংলাবাজ আর এখন হ্যাংলাবাজের জন্য তো তফাৎ আছে। আগে হয়তো দোকানদাররা পেছনে লাথি মেরে দিত, কিস্তি করে দিত। আচ্ছা, মানে ফার্স্ট এর দিকে কি ভিডিও, মানে 5 বছর আগে ফুড ব্লগিংটা সেভাবে কেউ ছিল জানতো না। না। তো সেই সময় একটা ভিডিও করতে এসেছি, দোকানে গিয়ে বললাম টাকা ব্যাগে মাপবে, কি ভিডিও? ও আচ্ছা করো, কিন্তু পয়সা ফ্রিতে খাওয়াতে পারবো না, পয়সা দিতে হবে। আমি পয়সা দিয়েই খেতে এসেছি। তো এই ব্যাপারটা ছিল। আর এখন তারাই ডেকে নিয়ে রীতিমতো আমাকে পেমেন্ট করে আমাকে প্রমোশন করায়। তো এই একটা ডিফারেন্স এসছে। আর আদারওয়াইজ যদি বলো, প্রচুর মানুষের ভালোবাসা, মানে রাস্তায় বেরোলে কমেন্ট সেকশনে হয়তো বিভিন্ন ধরনের, ফেসবুকে ওয়াইড অ্যাঙ্গেল অডিয়েন্স আছে, এক একজন এক এক রকম কথা বলে, কেউ ভালো কেউ কেউ খারাপ। বাট রাস্তায় বেরোলে আই ক্যান ফিল যে 5 বছরের হ্যাংলাবাজ আর এখন হ্যাংলাবাজের মধ্যে কি তফাৎ। তো এরকম তো চেঞ্জেস এসছে, আর লাইফে তো প্রচুর চেঞ্জেস এসছে। একটা কথা বলো, 5 বছর আগে হ্যাংলাবাজ যদি এখনকার হ্যাংলাবাজকে দেখতো তাহলে কি প্রাউড ফিল করতো? না, 5 বছর আগের হ্যাংলাবাজ 15 বছর পর হ্যাংলাবাজকে দেখতে চায়। তো সেই কারণে হয়তো 5 বছর পরের হ্যাংলাবাজকে এখনো ফিল করতে চাইছে না। নাহলে এখনই যদি ফিল করে ফেলে 5 বছরের হ্যাংলাবাজকে, তখন যদি ফিল করে ফেলে চলে যাবে, তাহলে খিদেটা চলে যাবে। এক্স্যাক্টলি ঠিক। আর ফুড ব্লগারদের খিদে থাকা খুব বেশি, একদম না, খিদে না থাকলে খিদে না থাকলে এই যে খিদে একটা কথা, এই ব্যাপারটা হচ্ছে আমি শুধু ভাবি তোমাদের কি সত্যি অত খিদে পায় যে অতটা খাবার একটা শেষ করতে পারো? দেখো, আমরাও তো মানুষ, খিদে পাওয়াটা একদম অবশ্যই স্বাভাবিক, বাট অতটা খিদে কারোরই পায় না। একটা খাবার যখন আমরা নিই, ধরো একটা বিরিয়ানির প্লেট, তার মধ্যে রয়েছে একটা 200 গ্রামের মাটন, একটা আলু, ডিম সব জায়গায় দেয় না, একটা রাইস। এবার তুমি ধরে নাও আমি 5 বছর ধরে ডেইলি আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও বিরিয়ানি, তারপরে তো আনুষঙ্গিক ভিডিও আছে। এবার তুমি ভাবো, একটা মানে জাস্ট ইমাজিন, একটা ছেলে 5 বছর ধরে সপ্তাহে যদি 7 দিন হয়, বছরে 365 দিন, 5 বছর ধরে এভাবেও বিরিয়ানি খেয়ে আসছে, সেই ছেলেটা বেঁচে থাকার কথা না। সুতরাং আমরা যদি ওরকম ভাবে কেউ অত তেল ঘি খায়, বিরিয়ানিতে তেল ঘি থেকে বড় কথা আজিনামোটো ইউজ হয়। এই আজিনামোটোটা হচ্ছে শরীরের পক্ষে কতটা খারাপ সেটা আমরা প্রত্যেকে জানি, যেটা চাইনিজ চাউমিনে চিনির মতো দেখতে একটি বস্তু, ক্যান্সার হয় বলে। এক্স্যাক্টলি। তো সেই জিনিসটা বিরিয়ানিতেও টেস্ট বাড়ানোর জন্য ইউজ করে। আচ্ছা, একটা কথা বলো, এই যে আজিনামোটোর কথা বলে বিরিয়ানিতে, তো মোটামুটি এগুলো কি হাই কোয়ালিটি বিরিয়ানিতেও ইউজ হয়? অবশ্যই। আমি বলছি হাই কোয়ালিটি লো কোয়ালিটি বলে কিছু নেই। বিরিয়ানির একটা রেসিপি আছে। দাদা বৌদি ডিবাপির কথা যখন আসছে, তারা একটু ভালো কোয়ালিটির মাটন ইউজ করে। এই যুগে দাঁড়িয়ে মানে 800 টাকা কিলো মাটন খুব কম লোক ইউজ করে, তাদের মধ্যে দুজন হচ্ছে দাদা বৌদি ডিবাপি। দেন তোমরা বেশিরভাগ জায়গায় 450-400 টাকার যে মাটন আছে, সেই মাটন হয়তো আমরা খাইও নি কোনোদিনও, শুধু দোকান ছাড়া। তো তারা ইউজ করে সেই মাটনটাকে অ্যাকচুয়ালি খুব বাজে ভাষায় যে পাঠা যেটাকে বলে। আচ্ছা, তুমি 450 টাকা কিলোওয়ালা মাটন বলছো? 450 টাকা কিলোওয়ালা মাটন। আচ্ছা। সে মানে পাঠা যেটাকে বলে তারই ফিমেল ভার্সন পাঠি। আচ্ছা, পাঠিটার দাম হচ্ছে 450 টাকা। সেই 400-450 টাকার মাটনই কিন্তু বেশিরভাগ বড় বড় ব্র্যান্ডেড রেস্টুরেন্ট থেকে শুরু করে যারা 100 টাকায় মাটন বিরিয়ানি বিক্রি করছে তারা ইউজ করে। এটা বড় বড় ব্র্যান্ডেড রেস্টুরেন্টে এই জিনিস হয়, দাদা বৌদি ডিবাপি বাদে, বাকি তো তোমরা জানো সবাই ইউজ করে এটা। কারণ যারা অনেক জায়গায় আছে, অনেকে বড় বড় ব্র্যান্ডরা কোথা থেকে মাটন আনে সেটা দেখায় না। আচ্ছা, দাদা বৌদি ডিবাপিকে তুমি জানতে চাও, দাদা বৌদি ডিবাপি তো পার্সোনাল নিজের দোকান আছে মাটনের, আর দাদা বৌদিও খুব ভালো জায়গা থেকে মাটন নেয়, 800 টাকা কিলো মাটন নেয়, বাট বাকি কেউ কিন্তু করে না। এই যে তাহলে 60 টাকা 80 টাকায় যে দিচ্ছে, হ্যাঁ সেই 400 টাকা। দেখো দাদা, একটা বিরিয়ানির প্লেট, সেখানে তোমার ধরো রাইস, আলু, মাটন, একটা মাটনের প্লেট যদি 120 টাকা হয়, ঠিক, একটা মাটনের ওয়েট তুমি ধরো সে দিচ্ছে 150 গ্রাম, তুমি 1 কিলো 800 টাকা মাটন হিসাব করে 150 গ্রামের মাটনটা কত প্রাইস হচ্ছে। এবার তারপরে লোকটার কারিগর খরচা, বিরিয়ানির মশলা, বিরিয়ানির মানে আরো সামগ্রী, রাইস, আলু সব দিয়ে তো ফতুর হয়ে যাবে। তো তাহলে দান ছত্র খুলতে হবে ওকে, টেকনিক্যালি পসিবল না। সে যখন সেটা 400 টাকার মাটনে কস্ট কাটিং করছে তবেই সে লাভ দেখতে পাচ্ছে, আদারওয়াইজ না। তো
তো আমাকে একটা কথা বলো, এই যে মানে যে ভাইরাল যায় এই যে 80 টাকা আনলিমিটেড বিরিয়ানি বলো বা যাই বলো, এবার ওরা যে মানে কোয়ালিটি কতটা মেনটেন করে, আমি তো কোনোদিন ওরকম বিরিয়ানি খাইনি, তাই বলতে পারবো না। তুমি তো এত জায়গায় ব্লগ করেছো, তো আনলিমিটেড হলে কি জিনিসটা কোয়ালিটি মেনটেন থাকে? দেখো, আনলিমিটেড মানেই কোয়ালিটিতে মানে সমস্যা সেটা নয়। আচ্ছা, এরকম বহু জায়গায় আছে ভালো বিরিয়ানি বানায়। এক আমেরিকা দাদা আছে, আচ্ছা, যে 80 টাকাতে চিকেন বিরিয়ানি বিক্রি করে, 150 টাকাতে মাটন বিরিয়ানি বিক্রি করে, আনলিমিটেড রাইস আলু। উজ্জ্বল দা আছে, সেও 150 টাকাতে মাটন বিরিয়ানি বিক্রি করে, চিকেন বিরিয়ানি বিক্রি করে, 250 টাকাতে মাটন বিরিয়ানি বিক্রি করে, আনলিমিটেড আলু রাইস। আচ্ছা, এবার তাদের বিরিয়ানি বানানোর প্রসেসিং আর একটা 60 টাকার চিকেন বিরিয়ানি বানানোর প্রসেসিং সম্পূর্ণ ডিফারেন্স। কারণ তারা বাল্কে খেলছে, প্রচুর সেল তাদের। এক এক দিনে এক একজনের মোটামুটি 30 হাঁড়ি, মানে উজ্জ্বলদার অলমোস্ট 30-40 হাঁড়ি করে সেল। 40 হাঁড়ি? এক্স্যাক্টলি। কত প্লেট হচ্ছে তাহলে? এক এক হাঁড়িতে 70 প্লেট করে ধরো, 4×7 = 2800 প্লেট বিরিয়ানি পার ডে সেল। 2800 প্লেট? আমেরিকা দাদাও মোটামুটি ধরে নাও 20-25 হাঁড়ি করে সেল। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা ভালো কোয়ালিটি প্রোভাইড করতে পারে, কারণ তাদের পুষিয়ে যাবে। তাদের দোকানে 10টা স্টাফ থাকলেও তাদের পুষিয়ে যাবে। উজ্জ্বলদার দোকানে লিটারালি 15-20টা স্টাফ, তো ডেফিনেটলি তাদেরও পেট চলছে। সব মিলিয়ে ভালো বিয়ে। এবার চাইলে ভালো করতে পারে। এবার স্টেশনের ধারে দেখবে একটা লোক 50 টাকায় বিরিয়ানি বিক্রি করছে। আচ্ছা, যে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবে তার বিরিয়ানি টেস্টি হবে, কারণ সে আজিনা ইউজ করছে, ভুলভাল জিনিসপত্র ইউজ করছে। আর যার বিরিয়ানিটা দেখবে সাদা ভাত, মানে একদম লাইট, তার মানে সে ভালো জিনিসটা দিচ্ছে, কিন্তু সে তো পারছে না। বিরিয়ানি মশলা এত কিছু সে দেবে কি করে, তাই জন্য তার বিরিয়ানিটা লাইট, লিটারালি খারাপ লাগছে খেতে। এটাও কিন্তু হেলদি ওটাই। বিরিয়ানি তো হেলদি হয় না। হ্যাঁ, মানে বিরিয়ানি তো হেলদি আমি বলতে পারবো না, হেলদি। বাট দেখো তার মধ্যে থেকেও মানে 10টা আলুর বস্তায়, মানে একটা আলুর বস্তায় 10টা আলুর মধ্যে একটা আলু পচা থাকবেই। তার মধ্যে থেকে ওই একটা আলু পচা থাকলে বাকি 9টা আলুই পচে যাবে। বিরিয়ানির ব্যাপারটাও সেরকম, যে আমরা বিরিয়ানিটাকে হেলদি কখনোই বলতে পারবো না, বাট আনহেলদির মধ্যে থেকেও হেলদি ভার্সন হচ্ছে ওই ব্যাপারটা। ব্যাপার হচ্ছে যে এই যে তুমি যে বললে যে আমেরিকান দাদার দোকানে বা উজ্জ্বলদার দোকানে কোয়ালিটি মেনটেন করতে পারে, কারণ কি বাল্কে আসে ব্যাপারটা। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো ওরা তো মানে ভাইরাল যাওয়ার পরে মানে এত সেল, ঠিক আছে, মানে আগে আমার মনে হয় না দাদা বৌদি লেভেলের সেল একটা মানে নর্মাল দোকান বের করতে পারতো ফুড ব্লগিং এত বেশি ভাইরাল যাওয়ার আগে। তো আগে এরকম সিনারিও ছিল না। উজ্জ্বলদার কথা বলি, উজ্জ্বলদা একটি চাউমিনের দোকান, প্রথমে ফলের ব্যবসা ছিল, মানে সবজির ব্যবসা ছিল। আচ্ছা, সেখান থেকে উজ্জ্বলদার রোল চাউমিনের ব্যবসায় আসে। সেইখান থেকে উজ্জ্বলদা একারি বিরিয়ানি শুরু করে, সেখান থেকে আজকে উজ্জ্বলদার বিরিয়ানি। উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু উজ্জ্বলদা নামে ফেমাস ছিল না, মেঘা ফাস্ট ফুড সেন্টার বলে দোকান, রোল চাউমিনের দোকান ছিল, সেখান থেকেই কিন্তু বিরিয়ানিটা শুরু। বুঝেছি। তো একটা কথা বলো, যে ভাইরাল যাওয়ার আগে যে কোয়ালিটি থাকে, ঠিক আছে, এবার তারপরে যখন ম্যাসিভ অডিয়েন্স ঢোকা শুরু করে, তখন কি কোয়ালিটি কোনোভাবে কম্প্রোমাইজ করে বা কেউ করেছে এখনো অব্দি? মানে তুমি এতদিন এক্সপিরিয়েন্স, তুমি তো অনেকেই দেখেছো ভাইরাল যেতে। দেখো, আমার কমেন্ট সেকশন বলছি না, আমার রাস্তায় যে সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়, অনেকে এটা বলে যে দাদা তোমার উজ্জ্বলদার বিরিয়ানিটা ভালো লাগে, আমার তো ভালো লাগেনি, বা আমি হয়তো ভালো পাইনি, কি এত উজ্জ্বলদার নাম করো, কি এত আমেরিকা দাদার নাম করো। একটা আমি বলছি, এই উজ্জ্বলদার 3টে বিরিয়ানির কারিগর। আচ্ছা, 1, 2, 3। এবার এ ফার্স্ট হাঁড়ি বানাচ্ছে, এ সেকেন্ড হাঁড়ি বানাচ্ছে, থার্ড হাঁড়ি বানাচ্ছে। ফার্স্ট হাঁড়িটা যতটা টেস্টি হচ্ছে, সেকেন্ড হাঁড়িটা তো অতটা টেস্টি হচ্ছে না, কারণ ফার্স্ট হাঁড়িটা যে বানিয়েছে সে সেকেন্ড হাঁড়িটা বানাচ্ছে না। সেক্ষেত্রে গিয়ে টেস্টের ডিফারেন্স হচ্ছে। এবার আমি ধরো ফার্স্ট হাঁড়ি খেয়েছি, আমার ভালো লেগেছে। সেকেন্ড যে, সে তো সেকেন্ড হাঁড়ি খেয়েছে, তার ভালো লাগেনি। থার্ড যে, সে তার মোটামুটি লেগেছে। আবার যে ফোর্থ, সে আবার ফার্স্ট হাঁড়ির লোকের বিরিয়ানি খেলো, তার আবার ভালো লাগলো। মিক্সড রিভিউ আসে। এবার এটাই হয় বড় বড় ব্র্যান্ডেড জায়গায়, একই লোক, রেসিপি এক থাকে, বাট হাতের মশলা দেওয়া বা দেওয়া সমান আন্দাজ কারোর থাকে না, পসিবল না। তো সেই কারণে টেস্টের ডিফারেন্স হয়। তো সেক্ষেত্রে কারোর কাছে ভালো, কারোর কাছে মমতা ব্যানার্জি ভালো, কারোর কাছে নরেন্দ্র মোদী ভালো, এই হচ্ছে বিষয়। না, বিরিয়ানি যদি ছেড়েও দিই, ধরো কিছুদিন আগেও মানে যে নর্মাল প্লেট হিসাবে যেটা খাবার, নন্দিনী যে খুব রেলিভেন্ট একটা টপিক ছিল, ভাইরাল টপিক বলতে পারো, ওই বেসিক্যালি যার খাবারের দোকান আর কি ছিল। এখন তো সে মানে খাবারের দোকানই কি ছিল না, তার WWE চ্যাম্পিয়নশিপের দোকান। ওটাই তোমাকে জিজ্ঞেস করছি যে ভাইরাল হওয়ার কি অনেক ডার্ক সাইডও আছে? ভাইরাল হওয়ার ডার্ক সাইড ডেফিনেটলি, মানে একটা জায়গায় তুমি ভাইরাল হলে তোমার দুটো ফেস, এক আমাকে ধরে রাখতে হবে ভাইরালটা, আরেক হচ্ছে আমার অহংকার চলে আসবে প্রচুর। ঠিক, ভাইরাল হওয়ার পর ধরে রাখা পাবলিক হচ্ছে উজ্জ্বলদা,
অহংকার চলে আসে পাবলিক হচ্ছে নন্দিনী। তো উজ্জ্বলদা দেখবে ক্যামেরার সামনে খুব কম কথা বলে, হ্যাঁ খুব কম কথা, শাই দেখে মনে হয়, শাই মানুষটা শাই। আবার নন্দিনীদির দোকানে লোকে ভাত ডালি খেতে যাচ্ছে, কিন্তু নন্দিনীদির অ্যাটিটিউড হচ্ছে নন্দিনীদি 5 স্টার রেস্টুরেন্ট চালায়। এই অ্যাটিটিউডটা যবে চলে আসবে, কাস্টমারকে ধরে মারপিট শুরু করেছিল, দেখেছিলাম। কি হয়েছিল ওটা, কি ব্যাপারটা? দেখো, আমি এই ব্লগিং ক্যারিয়ারে এখনো পর্যন্ত নন্দিনীদির দোকানে পা দিইনি, দেওনি এখনো পর্যন্ত। তাও তো আমি খেয়ে পড়ে বেঁচে আছি, ব্লগ করছি। তো ভাইরাল জিনিসটা মানে নন্দিনী হঠাৎ করে এরকম ভাইরাল হলো কিরকম ভাবে? ভাইরাল হলো হচ্ছে চ্যানেল আছে, প্রসেস কিছুই না। দেখো, তুমি যদি সুন্দরী দেখতে হও এবং তুমি যদি মহিলা হও, সেক্ষেত্রে ভাইরাল হতে জাস্ট চুটকি, কিচ্ছু ব্যাপার না। জাস্ট যাবে ব্লগাররা, কিছু কিছু, আমি এক্ষেত্রে বলি ব্লগারদের কথা, কিছু কিছু ব্লগার্স আছে যারা খাবার দেখাতে চায়, আর কিছু কিছু ব্লগার্স আছে যারা খাওয়াচ্ছে তাদের দেখাতে চায়। এবার সেক্ষেত্রে যারা খাওয়াচ্ছে সে যদি পুরুষ মানুষ হয় তাকে মুখের কথায় ভাইরাল হতে হবে, আর যদি সে মহিলা হয় তাহলে হয় মহিলা অ্যাপ্রিসিয়েট করলে ভাইরাল হবে, আদারওয়াইজ তোকে নিজে থেকে ভাইরাল করতে হবে। আমি একটা ভিডিও দেখেছিলাম নন্দিনীদির পক্ষে, নন্দিনীদির ভিডিও করছে, কিছু নেই ভিডিওটা দেখাচ্ছে নন্দিনীদি মাটন প্রেসার কুকারে ফুটছে, সেটা নন্দিনীদি প্রেসার কুকারটা ধরে উল্টাচ্ছে, এবং সেই উল্টানোর প্রসেসটা যে এইভাবে, সেই জায়গাটা ক্যামেরাম্যান যেই জায়গাটা অ্যাঙ্গেলটা জুম করা দরকার সেই জায়গাটা জুম করে ভিডিওটা ভাইরাল করেছে। এক্স্যাক্টলি সেম পজিশন এই রাইদি বলে একজন বেরিয়েছে এখন, মানে তার কোনো ভিডিওতে আমি এখনো পর্যন্ত দেখিনি যে সে খুব ভদ্রভাবে একটা ভিডিওতে রয়েছে। এক্ষেত্রে কি হয়, ব্লগারদের দোষ হয় যে তারা কেন দেখাচ্ছে, তারা দেখাচ্ছে অবশ্যই তাদের দোষ। তারা হয়তো কেউ বলতে পারতো যে দিদি আপনি শাড়ির ইয়েটা তুলুন, কিন্তু সে সেটা বলেনি, তারও ভিউজ আসবে। আমরা আলটিমেটলি সবাই ভিউজ এর জন্য খুব ক্ষুধার্ত। আমাকে বহু লোক, আমি ওই টপিকে আসছি, মানে তো সে চাইতে পারতো যে আমিও ভদ্র করে থাকতে পারি, সেও কিন্তু ভদ্র করে থাকেনি, কারণ সে জানে আমাকে ভাইরাল হতে হবে, আর আমি ভাইরাল হতে পারবো একমাত্র ওই কারণেই, আমার কাছে ভালো খাবারের অস্ত্র নেই, কিন্তু আমার কাছে অনেক, আর বাকিটা বললাম না। তো একজন টাইটেলে দিয়ে দিল, সে চা বানাচ্ছে রাইদি, সে টাইটেলে দিয়ে দিল রাইদির দুধের চা। এবার তুমি এটা ভাবো, এবার তুমি ভাবো এই জিনিসটা, লোকে ভিডিওটা দেখছে, একজন 8 বছরের বাচ্চাও ভিডিওটা দেখবে, একজন 28 বছরের দাদাও ভিডিওটা দেখবে, বা কাকুও ভিডিওটা দেখবে, একটা 48 বছরের, একটা 68 বছরের ঠাকুমাও ভিডিওটা দেখবে। 8 বছরের বাচ্চাটা যখন দেখবে রাইদির দুধের চা, সে হয়তো নর্মালি নেবে ব্যাপারটা, 28 বছরের যে সে নর্মালি নেবে না, সে হয়তো একটু অন্য ব্যাপারে উত্তেজিত হয়ে নেবে, দেখবে, সেও দেখে দিল। যে 48 বছরের কাকু, সে ধরো তার বইয়ের পাশে বসে রিলস দেখছে, তখন আসলো রাইদির দুধের ভিডিও, রাইদির দুধের চা, সে কি দেখবে, সে কিভাবে দেখবে? মানে 68 বছরের কাকিমা কিভাবে ভিডিওটা দেখবে? তো সেক্ষেত্রে হয়ে যায় ব্লগাররা খারাপ, 28 বছরের ছেলেদের কাছে হয়ে যায় ব্লগারটা ভালো, রাইদি খারাপ। তো এটা হচ্ছে একটা মানুষের একটা পার্সপেক্টিভ। রাইদি চাইছে ভাইরাল হতে, আর আমাকে বা আমার মতো আরো অনেক ব্লগারকে লোকে বলে যে কি এত সারাদিন উজ্জ্বল দা আমেরিকা দাদার কাছে পড়ে থাকো। দেখো দাদা, আমি দিল্লি থেকেই ব্লগ করেছি, তুমি দেখেছো? আচ্ছা, একটা কথা বলে এখান থেকে মনে পড়লো, যারা মানে বেসিক্যালি বাংলা ফুড ব্লগার যারা হয়, ওরা বাইরে গিয়ে আমি খুব একটা এক্সপোর্ট করতে দেখিনি। অ্যাকচুয়ালি সাকসেস ব্যাপারটা নেই দাদা। সেই আমি এখন যদি দিল্লিতে যাই, আমার দিল্লিতে গেলে একটা খরচা সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, সেখানে আমি খরচা করে ভিডিও করবো, ওখানে আমাকে হয়তো সবাই নাও চিনতে পারে, এখানে আমাকে অনেকেই চেনে, সে আমাকে হয়তো আমার ফুডটা ফ্রি করে দিল। ঠিক, ফুড ফ্রি বলে যে ফ্রিতে খেতে যাস। আজকে আমি যদি চাকরি করি, চাকরির সূত্রে বাসে বা ট্রেনে যাতায়াত করি, আমার যদি বাসওয়ালা চেনাশোনা হয়ে যায়, সে যদি আমার থেকে ভাড়া না নেয়, তাহলে আমারই তো লাভ। হ্যাঁ, যাতে আমার বাসে মানে মাসের খরচাটা বেঁচে যাবে বাস ভাড়া। ঠিক ঠিক ঠিক। সেরকম ভাবে কেউ যদি আমার খাবারের খরচাটা না নেয়, তাহলে আমার হিসাব হচ্ছে আমি ভিডিওটা শুট করতে গেলাম, যাতায়াতের ভাড়াটা বেঁচে গেল, বা খাওয়াটা খরচাটা বেঁচে গেল, যেটা মেইন খরচা ছিল, তাহলে আমি ভিডিওটা আপলোড করে 2 টাকা বেশি কামাতে পারবো। আজকের দিনে টাকা ইনকাম করাটাই সব। সেটা ঠিক। তো আমি দিল্লি গেছি, তুমি জানো না, তুমি আমার ভিডিও দেখোনি, অনেকেই দেখেনি, দিল্লি যাওয়ার ভিডিওটা দেখিনি, দেখোনি। কলকাতা আমি উজ্জ্বলদার ভিডিও করেছি, দেখেছো তো? হ্যাঁ। আমি আমেরিকা দাদার ভিডিও করেছি, দেখেছো? হ্যাঁ, ওটাই। তাহলে এটাই হচ্ছে উত্তর। সেটা ঠিক, যে মানুষ ওটাই দেখতে চাইছে, তা মানুষ যখনই বারবার করে ওটা দেখছে, তাহলে আমরা কেন দেখাবো না? আলটিমেটলি তো আমরা ভিউজ এর জন্য। তবে হ্যাঁ, আমি ওই নন্দিনী বা রাইদির
কাইন্ড অফ ব্লগার নই যারা দিনরাত ওইখানে ক্যামেরা নিয়ে বসে থাকে, ওই রকম ব্যাপারটা আমার নেই। দিদির বিরিয়ানিতে নুন কম, দিদির ডালে ঝাল বেশি, মাছের ঝোলটা নষ্ট হয়ে গেছে, এরকম বহু ভিডিও দেখেছি। তো আলটিমেটলি আমরা ফুড ব্লগাররা নিজেদের খারাপ করে দিয়েছি লোকের কাছে। আজকে যদি বেশিরভাগ ফুড ব্লগাররা গালাগালি খিস্তি এগুলোর পাত্র হয়ে গেছে জাস্ট দুজনের জন্য, এক নিজেদের জন্য আর রোস্টারদের জন্য। এই দুটো কারণে পুরো ব্লগার ইন্ডাস্ট্রিটাই, ফুড ব্লগিং ইন্ডাস্ট্রিটা পুরোটাই খারাপ। এটা আমিও স্বীকার করি, কারণ আমাদের আলটিমেটলি এই স্টেজে দাঁড়িয়ে ফুড ব্লগিং ব্যাপারটার থেকে বড় কথা ওর খুব নোংরা কথা হয়ে যাবে, ছাড়ো পারতাম। বলো না মানে র কন্টেন্ট মানে সে তো আমিও জানি, বাট আমার নিজের বলতে কেমন লাগছে, ফুড ব্লগিং এর থেকে আমরা মোটামুটি ধরে নাও একটা সস্তার পানও শুট করতে বেরোচ্ছি এখন, যেটা এই রাইদি বাকিরা তুলে ধরছে সবার সামনে। যেটা বলছিলাম যে ফুড ব্লগাররা, যে এই ফুড ব্লগারদের যে একটা ডিফেমেশন চললো কিছুদিন, মানে ভালো খারাপ সবার নামেই জিনিসটা ছড়াচ্ছে যে ইন্ডাস্ট্রিটাই নাকি খারাপ। ঠিক আছে, এবার রোস্টাররা নিজেদের কাজ করবে, ওরা তো রোস্ট করাই কাজ ওরা করবে। তো এবার তোমার কি মনে হয় যে জিনিসটা কতটা বেশি জাস্টিফাইড? মানে এই যে হঠাৎ করে একটা জিনিস হয়ে গেল, তাতে একটা হালকা হলো স্লাইড চেঞ্জ এসছে, একদম। তো কতটা কি চেঞ্জ এসছে বা কি চেঞ্জ আসা আগে থেকে উচিত ছিল যে এটা হতো না? তোমার কি মনে হয় এই ব্যাপারে? দেখো, দুটো স্টোরি তোমাকে বলি, একদম রিয়েল স্টোরি। আমার একটা ভিডিও আসলো, রাইদির ভিডিও। একটি মানে ব্লগার, সে ভিডিও করছিল দোকানে করে, রাইদির বিরিয়ানি দেখাচ্ছে যে দিদি আজকে ক প্লেট বিরিয়ানি হয়েছে। রাইদি ধরো বললো এত প্লেট বিরিয়ানি হয়েছে বলে তাকালো, তাকে শাড়িটা একটু নামিয়ে নিল। হ্যাঁ কি যেন বলছিলে, ক প্লেট বিরিয়ানি হয়েছে, 40 প্লেট বিরিয়ানি হয়েছে আজকে। মানে আবার একবার দেখে নিল যে নেমেছে কিনা ঠিকঠাক মতো। এই একটা ইনসিডেন্ট। আরেকটা ইনসিডেন্ট বলি, এই খারাপ হওয়ার দুটো ইনসিডেন্ট বলছি, মানে এরকম তো মাল্টিপল ইনসিডেন্ট আছে। এক্সাম্পল বুঝো। একটি ক্যাটারিং সার্ভিস থেকে আমাকে কন্ট্যাক্ট করে, ওদের খুব সম্ভবত নামটা আমি বলছি না, কোন ক্যাটারিং বা কার কথা বলছি কিছুই বলছি না, আমাকে ফোন করলো, আমার চার্জেস জানলো, বললো আপনার যেটা চার্জেস আমি সেটাই দেবো। আচ্ছা আপনারা কতজন আসবেন? 3 জন আসবো। বলছে আপনারা খুব বেশি খাবেন না তো? আমি বললাম এই প্রশ্নটা কেন? বলছে না, আমি বললাম দেখুন আমার কাজের জন্য যতটুকু দরকার দেখানোর ততটুকুই আমি খাবো, এর বাইরে আমরা খাই না। তোমাকে লিটারালি এটা জিজ্ঞাসা করলো। এবার আমার একটু খটকা লাগলো, তারপরের দিনও অ্যাডভান্স পাঠিয়ে দিল। আমি বললাম যে কাজটা হচ্ছে জেনুইন। হ্যাঁ, এবার যেদিন ও কাজে গেছি, ওনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা চললো, শুট কমপ্লিট হলো। তো আমরা শুট কমপ্লিট করার পরে যারা থাকে ওনার, তাদের সঙ্গে কথা বলি, গল্প গুজব হয়। তখন বলছে দাদা প্লিজ কিছু মনে করুন, আমার খুব খারাপ লেগেছে, আমি এই কথাটা বলে ফেলেছি, আমার ওয়াইফও আমাকে বলেছে যেটাও তোমার বলা উচিত হয়নি, কিন্তু কিছু করার নেই দাদা। আমি আগের বারই একটা ব্লগারকে দিয়ে ভিডিও করেছিলাম, তারা দুজন এসেছিল, বিরিয়ানি নিয়েছিল, বিরিয়ানিতে রাইসের মধ্যে ওরা 20 পিস মাটন নিয়েছে। 20 পিস, হ্যাঁ 20 পিসেস মাটন উইথ 1 প্লেট না 2 প্লেট ভর্তি রাইস। মাটন 1 পিস খেয়েছে ওরা, বাকি পুরো 19টা পিস ডাস্টবিনে, এবং ফেলেই দিয়েছে। হ্যাঁ, রসগোল্লা খাবে বলে 100টা রসগোল্লা নিয়েছে, এবং লিটারালি 2টো রসগোল্লা খাওয়ার পর বাকি 98টা রসগোল্লা ডাস্টবিনে। লোকে তাকিয়ে আছে, পার্টি আমাকে ডেকে বলছে যে এটা কাদের ডেকেছো তুমি, এরকম ভাবে খাবার নষ্ট করছে, তোমার যাক আর আমার যাক, যাচ্ছে তো খাবার, কারোর তো যাচ্ছে, কাকে ডেকেছো? খুব হ্যারাস করেছিল। তো সেই জন্য আমি তোমাকে এরকম কথা বলেছি প্লিজ। আমি বললাম না দেখো কে কি করেছে সেটা, এই দেখো দাদা কিন্তু আমাকে চেনে না, কিন্তু দাদা আমাকে খারাপ ভেবে নিয়েছিল বলেই দাদা আমাকে কিন্তু এই প্রশ্নটা করেছিল যে তোমরা খাবে কিনা, কতটা খাবে। কারণ কি একটা ফুড ব্লগার বাকি ফুড ব্লগারদের রিপ্রেজেন্ট করে। এক্স্যাক্টলি, প্রত্যেকটা কমিউনিটি তাই। এই ইউটিউব বা সোশ্যাল মিডিয়াটা এরকম বলে, ও কেউ কিন্তু বলে না ও তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এভাবে বলে ও ফুড ব্লগার। আরে ওকে জিনিস না, ট্রাভেল ভিডিও দারুণ করে। তো এক একজন কিন্তু পুরো জনারটাকে রিপ্রেজেন্ট করছে, সেখানে যারা যারা কাজ করছে প্রত্যেককে রিপ্রেজেন্ট করছে। সেখানেই যদি একজন গলত করে তাহলে খারাপ সবাই। ওই বললাম তোমাকে কিছুক্ষণ আগে, একটা আলুর বস্তায় 9টা আলু, 10টা আলুর মধ্যে একটা আলু পচা, মানে 9টা আলুই পচা সব পুরোটা। এই বিষয়টাই এখানে হয়ে যায়। এরকম আরো মাল্টিপল কেসেস আছে, যেরকম নন্দিনীকে নিয়ে বলো বা আর যাকে মানে ভাইরাল হওয়ার পেছনে ব্লগার এবং যারা মানে এন্টারপ্রেনার দোকানদার, তারা দুজনেই হয় ভালোভাবে, এই যে রাজুদার পরোটা, হ্যাঁ শিয়ালদাতে পকেট পরোটা, সবাই হার্ড ওয়ার্কিং একটা দাদা,
খুব ভালো খাটনি করছে এবং ওনার কথার মধ্যে কোনো বাছালতা নেই। উনি যে ভাইরাল হয়েছে ওনার কোয়ালিটিতে ভাইরাল হয়েছে, খাবারের কোয়ালিটিতে। 3টে পরোটা 20 টাকায় বিক্রি করছে, লোকে সেটা ভিড় করে খাচ্ছে, তেল ছাড়া পরোটা, দ্যাটস ইট। সেটাই। এইবারে এই রাজুদাই যদি পরোটা নিয়ে নোংরামি শুরু করে, যেমন ফোন পে পরোটা, একদিকে রাজুদা একদিকে ফোন পে পরোটা, তুমি দুজনকে দেখো। রাজুদা পরোটা বিক্রি করছে, ফোন পে পরোটা হঠাৎ করে বলে বসলো রাজু কাজু বলে একটা কথা বলে বসলো। মানে সে সহ্য করতে পারছে না রাজুদা, আর সে কিন্তু তাকে বাঘা যতীন, সেদিক কিন্তু তাকে শিয়ালদা, দুটো কিন্তু একদম আলাদা জায়গা। তাও এই তার নাকি 400 কোটি ফেস ভ্যালু। সারা পৃথিবীতে কত লোক আছে ওকে জিজ্ঞাসা করলে বলতে পারবে 400 কোটি ফেস ভ্যালু? আর সারা পৃথিবীতে কি সবাই বাংলা বলে? না, সারা পৃথিবীতে অত ফালতু সময় আছে লোকের যে ফোন পে পরোটার নোংরা ভিডিও দেখে। 400 কোটি লোক বাংলাই জানে না। তুমি একটা রিসেন্টলি কেস দেখবে, ওই গড়িয়াতে যে পাটুলিতে যে ফুড একটা হাব আছে, সেখানে লিটারালি ওনাকে ধরে ক্ষমা চাইয়েছিল। উনি ওখানকার খাবারকে, ওনার স্বভাব হচ্ছে উনি যেখানেই যাবে সেখানকার খাবারটাকে যদি ফ্রিতে প্রোভাইড করে। আমি তোমাকে একটা ডার্ক সিক্রেট বলছি এবার। আমার একটা খুব চেনাশোনা দোকান আছে, চুমুকে চমক, কলকাতায় ফার্স্ট রসগোল্লা চা তারাই প্রোভাইড করেছিল। আমি জানি না তুমি দেখেছো, প্রথম রসগোল্লা চা, আমি জানি না তোমরা দেখেছো কিনা, বাট প্রচন্ড ভাইরাল হয়েছিল। বহু ইন্টারন্যাশনাল ব্লগার এসে ভিডিও করেছে। কত রসগোল্লা চা, এটা মোটামুটি ধরে নাও তাও 3 বছর আগের কথা বলছি। এখন তারা খুব পপুলার, কলকাতাতে অলমোস্ট 7 to 8 কি 10টা তাদের আউটলেটস। রসগোল্লার কথা বলছো? রসগোল্লা চা, এক্স্যাক্টলি। রসগোল্লা চা, চায়ের মধ্যে রসগোল্লা, চায়ের মধ্যে রসগোল্লা ভালো লাগে, দুর্দান্ত খেতে। যারা খায়নি তারা বলবে রসগোল্লা চা কি রস, এমনি মিষ্টি, কিন্তু যারা খেয়েছে লিটারালি তারা অ্যাপ্রিশিয়েট করেছে, সিরিয়াসলি রসগোল্লা চা খুব ভালো খেতে। তো সেই দোকানে গিয়ে ফোন পে পরোটা, আরেকজন ওর সঙ্গে ব্লগার থেকে, ওর পেটেন্ট সবসময়, মানে ওকে ছাড়া ও যায় না, ওকে ছাড়া। তো ওরা গিয়ে ওই চুমুকে চমকে ফ্রিতে মানে প্রথমে বলে আমাকে একটা কোল্ড কফি, মানে ফোন পে পরোটার দোকান যে আর একটা ব্লগার, ফোন পে পরোটার যে দোকান, সে দোকানদারি বাদ দিয়ে ব্লগারদের সঙ্গে ঘুরে বেড়ায়, কারণ তার 400 কোটি ফেস ভ্যালু, আর যে দেখায় তাকে তারও 400 কোটি ফেস ভ্যালু দেওয়ার জন্য। তো সে গিয়ে দোকানে বলছে যে এরকম আমার কোল্ড কফি লাগবে আর স্যান্ডউইচ লাগবে, আমি তো পয়সা দিতে পারবো না। তখন মানে বেসিক্যালি চমকা চমকের ওনার ছিলেন না, যারা ছিলেন স্টাফ ছিলেন, তারা জিজ্ঞাসা করছে দেখুন এরকম তো হয় না, আমাদের পয়সাটা পে করেই খেতে হবে। তখন দাদা এসছে, দাদা বলছে আমাকে চিনতে পারছেন না, আমি ফোন পে পরোটা ডিজে অরুণ। এইভাবে ঠিক মানে এমন ভাবে বলবে আমি ফোন পে পরোটা ডিজে। আমি হয়তো কোনো দোকানে ফুড ব্লগার হয়ে গিয়ে এই ফ্রিতে এখনো পর্যন্ত অ্যাপ্রোচ করতে পারিনি, দাদা আমাকে একটু খাবারটা ফ্রি করে দেবে। এখনো পর্যন্ত লিটারালি বলছি, মানে বিশ্বাস অবিশ্বাস মানুষের মনের ব্যাপার, আমি এখনো পর্যন্ত নিজে থেকে কোনো দোকানে গিয়ে বলিনি দাদা আমাকে খাবারটা ফ্রি করে। নিজেরই খারাপ লাগে, নিজেরই তো খারাপ লাগবে। যেখানে নিজে থেকে আমাকে চিনে কেউ যদি সেটা আতিথেয়তা করলো, দ্যাটস ইট। বাট আমি নিজে থেকে কোনো খেতে বললে সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আমি দিতে পারবো না, আমি তো এখন ভাইরাল, 400 কোটি ফেস ভ্যালু আমার। মানে দোকানদারটা লিটারালি পরের দিন আমাকে বলছে, অমিত দা দোকানদারের নাম, আমাকে লিটারালি পরের দিন বলছে যে এই ঘটনা ঘটেছে। তো বলছে দেখুন আমরা দিতে পারবো না, আপনি ফোন পে পরোটা গুগল পে পরোটা যেই হোক না কেন দিতে পারবো না। আর পক্ষে সব বলছে তাহলে কিন্তু আমি আপনার খাবারটা নিয়ে বদনাম করে দেবো। আপনি করুন, এরা ওপেনলি বলছে এক্স্যাক্টলি এই ওয়ার্ড গুলি। এবার তুমি ভাবো সে খাবারটা নিল, লিটারালি এক সিট দিয়ে পুরোটা খেতে গিয়ে লাস্টের সিটটা একটুখানি বাকি রেখে ফেলে দিয়ে বললো ইস এটা কোল্ড কফি, 60 টাকার কোল্ড কফি এর থেকে ভালো খেতে, এসব বললো ওনার সামনে দাঁড়িয়ে, উনি দেখছে দাঁড়িয়ে, ঠিক আছে। এবার তুমি ভাবো ওই ফুড ব্লগার আর ওই দোকানদার মিলে একটা দোকানে গিয়ে এইরকম পার্সপেক্টিভ তৈরি করলো। এবার ওই দোকানে গিয়ে আমি ধরো ব্লগ করতে গেলাম, তখন সে তো অটোমেটিক্যালি এও ফুড ব্লগার, একেও ফ্রিতে খাবার দিতে হবে, নালে তখন বললো না ব্লগ হবে না, সরি চলে যাও। আমার আর কিছু বলার নেই, ব্লগ করা যাবে না, আর উপরে আর কোনো কথা নেই, আমার কিছু করার নেই। এইটুকুর জন্য পুরো ইন্ডাস্ট্রি খারাপ। আমার সঙ্গে একটা ফুড ব্লগারের ডিবেট হয়েছিল, মানে কন্ট্রোভার্সি, মানে রীতিমতো কথা কাটাকাটি হয়েছিল। সে আমাকে এটাই বলছে, না নাম বলা যাবে না, তাকে ফেমাস করে লাভ, সেটাও ঠিক। তো আমার তার সঙ্গে কথা কাটাকাটি চলাতে আমি বলছি কি পাও দাদা এই কন্ট্রোভার্সি করে? এই মোদির মায়ের সঙ্গে সৃজিত দার ঝামেলা লাগিয়ে দিল। ফুড ব্লগার একজন আছে, সৃজিত রিয়া স্টোরি, সেও বেশ কন্ট্রোভার্সিতে থাকে সবসময়, বাট আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব বরাবরই ছিল। দু একটা ভুল কাজ করে ফেলার জন্য সেও এখন, যাই হোক, মোদির মায়ের সঙ্গে এর ঝামেলা, ফোন পে পরোটার সঙ্গে আমেরিকা দাদার ঝামেলা। ফোন পে পরোটা বলে দিলে আমেরিকা দাদার বিরিয়ানি কেউ খেতে যেও না, ওর বিরিয়ানি খারাপ। আচ্ছা, ওইটাই কি ডিফেমেশনের জন্য কেস দিয়েছিল আমেরিকা দাদা? এক্স্যাক্টলি। আচ্ছা, ওটা ওই দাদার নামে কেস? হ্যাঁ এক্স্যাক্টলি। আমি তখন তাকে বললাম যে কি পাও দাদা কন্ট্রোভার্সি করে, কি লাভ?
আলটিমেটলি সবাই দেখে কন্ট্রোভার্সি বলে ভিউজ আসে না, পয়সা। কে বলছে? সে বলছে আমাকে। আমি 5 বছর ধরে ব্লগিং করছি দাদা, সে হয়তো 2 বছর ধরে হয়তো ব্লগিং করতে শুরু করেছে। কন্ট্রোভার্সি, তার কাজ হচ্ছে কন্ট্রোভার্সি করা। দোকানে গিয়ে ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকা, বলো একটু দাদা, ওই মানে ধরো নন্দিনীদির কাছে গেছে, নন্দিনীদির কাছে গিয়ে বলছে মিষ্টিদি কালী দেখেছে না তো? হ্যাঁ, মিষ্টিদি কালীদি চাঁদপাড়ায়। হ্যাঁ, মিষ্টিদি বলছি দিদি, মিষ্টিদি কালীদি মটন কষা বানাচ্ছে, তার দাম তো 80 টাকা, তোমারটা 160 টাকা কেন? খোঁচা মেরে দিল। নন্দিনী বলল আমার মাটনের কোয়ালিটি 800 টাকা কিলো, মিষ্টিদি কালীদি 400 টাকায় দেয়, তাই 400 টাকা কিলো। কন্ট্রোভার্সি হয়ে গেল। এবার পরের দিনই ওর কাজ হচ্ছে মিষ্টিদির কাছে যাওয়া, ভিডিও ভাইরাল হওয়াতে মিষ্টিদির কাছে গেল। নন্দিনী তো তোমাকে বললো তুমি নাকি ভালো কোয়ালিটির মটন দাও না, তাহলে নন্দিনী কে এই কথা বললো বলে একটা খোঁচা মেরে দিল। তখন সে বলল নন্দিনী প্রমাণ করে দেখাক সে কত টাকার মটন দেয়। আবার নন্দিনীর কাছে গেল, নন্দিনী নেই, নন্দিনীর বাবা হ্যাঁ ক্ষমতা আছে, ওই যে দেখি খাসি নাচাচ্ছে, কত টাকার খাসি দিচ্ছে। এই হলো কন্ট্রোভার্সি, ফুল কন্ট্রোভার্সি চললো বেশ কয়েকদিন। তার ভিউজ আসছে, সে মিলিয়ন ভিউজ কামাচ্ছে। তারপরে যখন বন্ধ হয়ে গেল, একটা সময় গিয়ে নন্দিনী দিয়েও হাঁপিয়ে যাবে, কালী দিয়েও হাঁপিয়ে যাবে। দেখো এখন কিন্তু নন্দিনীদের কালীদি খুব মিলে গেছে, দুজন মিলে বেশ কয়েক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সেই ব্লগারটা কিন্তু এরকমই আরেকজন নন্দিনী আর কালীদির জন্ম দেবে, সেখানেই হয়ে যায় বাকি ব্লগারদের দুর্নাম। তোমরা কি বুঝতে পারো যে কে ভাইরাল যেতে চলেছে বা এরকম টাইপ? হ্যাঁ অবশ্যই, আগে থেকে প্রেডিক্ট করা যায়। হ্যাঁ অবশ্যই করা যায়। তো ধরো সাপোজ আজকে আমি যদি দোকান খুলি, আমি ভাববো যে আমার দোকানে কিরকম মার্কেটিং করবো না, আমি ভাইরাল হয়ে গেলে আমার দোকানে মার্কেটিং একদম। তাহলে যদি কোনো দোকানের লোক হয়, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ কি করা উচিত, মানে অ্যাজ এ ফুড ব্লগার? দেখো দাদা আমি বলে দিচ্ছি মার্কেটিং করা উচিত। আমি ফুড ব্লগিং যখন শুরু করেছিলাম তখনকার ফেজ আর এখনকার ফেজের মধ্যে প্রচুর ডিফারেন্স। আমি যখন ফুড ব্লগিং শুরু করেছিলাম তার আগের থেকে যারা ফুড ব্লগিং করতো তারা নর্মাল রেস্টুরেন্ট ব্লগ করতো। আমি গিয়ে আমার একটু স্টোরিটা বলি তাহলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ নিশ্চয়ই। লকডাউনের ঠিক আগে আমার ব্লগ শুরু 2019। আচ্ছা, হ্যাঁ 19 এর শেষ দিক থেকে 29 সেপ্টেম্বর সম্ভবত। আচ্ছা, তারপরে লকডাউনের ফেজ জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে লকডাউন করলো। তখন ফুড ব্লগ কিরকম ভাবে করতে এবার বলছি। লকডাউনের আগে তো আমি বাইরে বেরিয়ে পয়সা দিয়ে খাবার কিনে খেতাম, আমার অর্থোপেডিকের বিজনেস ছিল, এবং সেই টাকায় যে ব্যবসার যে লাভের টাকাটা হতো সেই টাকাটা দিয়ে আমি ফুড ব্লগিং করতাম, আর বাকি টাকাটা আবার ব্যবসায় রোল করতাম। মানে আমার ব্যবসা করার কোনোদিনই কোনো ইচ্ছে ছিল না, আমি ফুড ব্লগিং এ দাঁড়াবো বলে, এই খরচা তো একটা লাগে। আমার বাবা ডিরেক্টলি মুখের উপর বলে দিয়েছিল যে ফুড ব্লগিং করার জন্য আমি তোকে 1 টাকা দেবো না, তুই নর্মাল রেস্টুরেন্টে খেতে যা, আমি তোকে পয়সা দেবো, কিন্তু ফুড ব্লগিং করার জন্য পয়সা দেবো না, সাপোর্ট করবো না। তো আমি ওইভাবে পয়সা রোল করে বিজনেস করতাম। ডেফিনেটলি সবার মা বাবা চাইবে কেউ ছেলে সরকারি চাকরি করুক বা ব্যবসা করুক, দাঁড়িয়ে যাক। কারোর মা বাবা এখন হয়তো সেই ফেজে দাঁড়িয়ে এখন অনেকে চিন্তা করতে পারবে আমার ছেলে ইউটিউবার হোক, কিন্তু এখনো সবাই জিজ্ঞাসা বলে না। তো সেই সময়টা দাঁড়িয়ে থেকে আমি শুরু করলাম। লকডাউন পড়ে গেল, বাড়িতে মা ভাত ডাল মাংস বানাতো, ভিডিও করতাম খেয়ে এসএমআর ভিডিও হয়ে যাচ্ছিল। হঠাৎ করে একদিন লকডাউনে একটা ছেলে রানাঘাট থেকে সাইকেল চালিয়ে মিষ্টি বিক্রি করতে আসে, তো তার নাম হচ্ছে সাগর। আচ্ছা দেখি ওই ওটা আমার ফার্স্ট ভিডিও। ওটা কি ওই দাঁড়াটাই যে দাঁড়াটার মানে গলায় একটুখানি দেখেছি, এই যে রিসেন্টলি মিষ্টি নিয়ে যাচ্ছে দেখছিলাম কিছু। এখন তো এরকম প্রচুর, ঠিক আছে, কিন্তু আমি যখন বলছি 5 বছর আগের কথা তোমাকে, তখন সাগর বলে একটি ছেলে ছিল, সে রানাঘাট থেকে সাইকেল চালিয়ে মিষ্টি বিক্রি করতে আসতো। এবং আমাকে একটা দাদা ফোন করে বলে যে ভিডিও করবি, এরকম একটা ছেলে আসে মিষ্টি বিক্রি করছে। বললাম মাংস ভাতের ভিডিও চলছে না, মিষ্টির ভিডিও কি করে চলবে? বলছে না, ছেলেটা রানাঘাট থেকে সাইক্লিং করে মিষ্টি বিক্রি করতে আসে ভোরবেলা। হ্যাঁ ভোরবেলা রাত 2টোর সময় মিষ্টি প্রিপেয়ার করে ভোরবেলা 4টেয় বেরিয়ে এখানে কলকাতায় ঢুকে 10টার সময়, মানে 6 ঘন্টা 7 ঘন্টা সাইকেল চালিয়ে ট্রেনে করে 5 টাকা করে সব মিষ্টি সাইকেলে করে আসে। লকডাউন তো, ট্রেন বন্ধ তো, সাইকেলে করে আসছে। তো আমি বললাম ঠিক আছে করি। তখন আমার ইন্টারেস্ট নেই, তখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 400 কি 700 গেলাম। অন্য যেসব ভিডিও করি তার থেকে একটু আলাদা। তোমাদের যে ভ্লগস গুলি, বাই দ্য ওয়ে ভ্লগস গুলি খুব ভালো হয়, তোমরা দেখো। হ্যাঁ অসাধারণ স্টোরি টেলিং। তো সেই রকম একটা স্টোরি টেলিং ভিডিও বানালাম। ও সাইকেলে নিয়ে যাচ্ছে মিষ্টি বিক্রি করতে করতে, ব্যাকগ্রাউন্ডে ওর ভয়েস চলছে, একটা জায়গায় দাঁড়িয়ে ওর ইন্টারভিউ, ও মিষ্টি বিক্রি করছে, আমরা সেই মিষ্টিটা খেয়ে লাস্টে রিভিউ করছি, দ্যাটস ইট। সেদিনকে রাত্রিবেলা রোস্টেড কার্টের দেবাংশুদা বলে একজন আছে, আশা করছি তুমি চিনবে। রোস্টেড কার্ট হচ্ছে স্ট্রিট কাবাবের কিং। গড়িয়াতে, মানে ইয়েতে তোমার বোসপুকুরে দোকান। তো সেই দেবাংশুদাকে গিয়ে আমি ভিডিওটা দেখালাম, দেবাংশুদা ভিডিওটা বানিয়েছি,
চলবে বলে মনে হয়? বলছে দেখো আপলোড করে, তবে ভিডিওটা মনে হচ্ছে কন্টেন্টটা সলিড আছে। পরের দিন আমি ভিডিওটা আপলোড করি, সন্ধ্যেবেলা 6টায় ভিডিওটা আপলোড করি এবং 4 ঘন্টায় 200টা ভিউ। আমি ঘুমিয়ে পড়ি, আমি জানি যে এটাও চললো না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি 1 লাখ ভিউ এবং আমার সাবস্ক্রাইবার 7000। একদিনে, এক রাতে, জাস্ট 7-8 ঘন্টা স্ক্রল করছি, 7000 থেকে 7200, স্ক্রল করছি 7400, 8000, 9000, ভিউ বাড়ছে, 4 লাখে গিয়ে ভিডিও পৌঁছালো। আর আমার সাবস্ক্রাইবার বেড়ে গেল 12,000। সেক্ষেত্রে একটি ব্লগারকে আমি অ্যাপ্রোচ করেছিলাম তার 2 দিন আগে ব্লগ করার জন্য, কারণ তার একটা কন্টেন্ট ভাইরাল হয়েছিল, দাদা একটা কোলাব করা যেতে পারে। সে বলেছিল আমার সময় নেই, আমি এরকম যাকে তাকে সময় দিই না। ঠিক তার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর সে আমাকে 2 দিন পর মেসেজ করে যে ভাই তুমি তো বলছিলিস একটা ভিডিও করার কথা, চল একসাথে করি। আমি তখন বলেছিলাম আমারও সময় নেই দাদা, আমি এই কথাটা তাকে বলেছিলাম। এবং আমি লিটারালি বিশ্বাস করো সেই সময় কোলাবের জন্য সবার কাছে মেসেজ করেছি, সবার কাছে, দাদা একটা ভিডিও কোলাব করতে চাই। এটা কিন্তু আমি ভাইরাল হওয়ার আগের ফেস বলছি তোমাকে। কেউ লিটারালি পাত্তা দেয়নি। বেলগুড়িয়াতে একটা ব্লগার থাকতো, নাম করা 35,000 সাবস্ক্রাইবার, সেই ব্লগারকে বলছি আমার পক্ষে সময় না, এখন সময় হবে না, আগে নিজে থেকে গ্রো কর তারপরে। একজন আছে রাইড এন্ড বাইট, অমিত দা আমাকে অমিত দা আমাকে না করে দিয়েছিল করবে না, কিন্তু অমিত দা আমাকে 1.5 ঘন্টা ফোনে বুঝিয়েছিল কেন করবে না, যে আলটিমেটলি কোল্যাবটা সবকিছু নয়, কাজ নিজেকেই করে দেখাতে হবে, নিজের ফেস ভ্যালুটা। এক্স্যাক্টলি। রাত্রি 1:30 থেকে 3টা অব্দি কথা হয়েছিল আমার সঙ্গে অমিত দা। যাই হোক, ওই ভিডিওটা আমার লাইফ চেঞ্জিং ভিডিও। এবং আমি তখন ফেস করলাম, লকডাউনটা উঠলো আস্তে আস্তে, যে আমি একটা রেস্টুরেন্টে যাচ্ছি, গিয়ে পয়সা দিয়ে খাচ্ছি, তাতে রেস্টুরেন্টটার ফ্রিতে প্রমোশন হচ্ছে, তারা গিয়ে লোকে গিয়ে খেতে যাচ্ছে, সেখানে আলটিমেটলি কোনো লাভ নেই আমার। আমি একটা 200 টাকার খাবার কিনে খেয়ে আমার যা ভিউ পাচ্ছি, সাগরের থেকে আমি 20 টাকার খাবার কিনে খেয়েছিলাম, একটা রসগোল্লা, একটা পান্তুয়া, একটা ছানার জিলাপি আর একটা লেডিকেনি। আমি সেখান থেকে, সাগর বিশ্বাস করবে না, ওই লকডাউনে ছেলেটা দেওয়া, তারপরে দুর্গাপুজো আসলো, দুর্গাপুজোতে সাপুরজিতে একটা আবাসন আছে, সেই আবাসনে ও 10,000 পিস রসগোল্লার অর্ডার করলো আমার ভিডিও দেখে, এবং আমি ওকে বাইকে করে নিয়ে গেছিলাম সেই ভিডিওটা, মানে রসগোল্লাটা ডেলিভারি করতে, কারণ ওর কাছে সেই সময় কোনো জায়গা ছিল না বা যাওয়ার কোনো ব্যাপার ছিল না যে কিসে যাবে, আমি ওকে বাইকে করে নিয়ে গেছিলাম রসগোল্লা ডেলিভারি করাতে। তারপরে আসলো, আমি বললাম তাহলে এদেরকেই হেল্প করি। আমি দেখলাম SSKM এ ঘুগনি কাকু 10 টাকায় আনলিমিটেড ঘুগনি, সেই ফার্স্ট ভিডিওটাও আমার। ঠিক ঠিক ঠিক, ওটাও এখনকার দিনের রাইডি নন্দিনীর মাঝখানে এই ভিডিওগুলি হারিয়ে গেছে। SSKM ঘুগনি কাকুর কাছে ভোরবেলা 6টার সময় একদিন গেলাম। এখন ওই কাকুটার কি কন্ডিশন বলছি আমি রিসেন্টলি দেখছিলাম, ওই এখনো বিক্রি করেন। হ্যাঁ, মানে কিছু একটা কারণে কারোর সাথে একটু কিছু ঝামেলা টেমা লেগেছে, ওটার ভিডিও। হ্যাঁ এক্স্যাক্টলি, এইটাই তো সমস্যা ব্লগারদের দাদা। আমি যদি ভালো ট্রিটমেন্ট না পাই, তাকে আমি খারাপ বলে দিলাম, কিন্তু হয়তো তার মানসিক সমস্যা হয়তো খারাপ, বা সে হয়তো এখন মানসিক কোনো সমস্যায় ভুগছে, ওনার প্রচুর চাপ, পুলিশ এসে ওনাকে উঠিয়ে দেয়, এগুলো কিন্তু কেউ বলে না, এগুলো ওনাকেই বলতে হয় ভিডিওতে। ভিডিওতে কেউ নিজে থেকে বলে না, কোন ব্লগার বলে। যখন লোকজন জিজ্ঞেস করে আনলিমিটেড দেবেন, তো আমি প্রথমেই যখন গেলাম দাদা 8টার সময় ওনাকে পাইনি, আমাকে তার পাশেই আরেকজন নকল আছে, সেটাও হয়তো দেখেছি, নকল অন্নপূর্ণা ঘুগনি, সে ফুড কালার মিলিয়ে বলছে না ইধার মে আনলিমিটেড নেই মিলতা है। তো পাশ থেকে দুজন বললো না, উনি যার কথা বলছো উনি সকাল 6টায় আসে, 7টা 7:30 শেষ হয়ে যায় ওনার, এতটাই সেল স্বাভাবিক। ওই দিনটা আমার বাবা আমাকে ফার্স্ট সাপোর্ট করে, মানে আমি বুঝতে পারলাম। ভিডিওটা সাগরের ভাইরাল হয়েছিল, রাস্তা দিয়ে বেরোতাম, 2-1 1000 জনের মধ্যে 2-1 এসে বলতো দাদা তোমার ওই সাগরের ভিডিওটা করেছো না, খুব ভালো লেগেছে, এইটুকু। সেলফি তোলার পার্ট তখনও শুরু হয়নি। আচ্ছা, তো এটা দেখে বাবার একটু ভালো লাগা শুরু হলো। আমার দাদার বিয়ে ছিল, এক্স্যাক্টলি আমার দাদার বিয়ের আগের দিন আমি SSKM ঘুগনি কাকুকে ডিসকভার করতে যাই, যেদিন পাইনি আনফরচুনেটলি। তা আমি ভাবলাম যে এই কন্টেন্টটাও আমাকে করতে হবে। দাদার বিয়ের দিন সকালবেলা আমি SSKM এ যাব, আমার মা আমাকে যেতে দিচ্ছে না। আমার বাবা তখন আমাকে বলল যে কেন যাবে না, না রে তুই যা, ভিডিওটা করে। লিটারালি বিশ্বাস করবে না, SSKM ঘুগনি কাকুর ভিডিও করি, খুব ভালো মানুষ, ওনার জন্য আমি ফান্ড রেজ করি। কিসের জন্য ফান্ড রেজ করো? ওটা ব্যবসা। দাদার ফোন ছিল না, কাকুর ফোন ছিল না, আর কাকুর আর্থিক অবস্থা অবশ্যই খারাপ, নাহলে তো কেউ নিজের ইচ্ছায়, আজকে তুমি আমি তো ভ্যান মানে সাইকেল নিয়ে হাড়ি নিয়ে ঘুগনি বিক্রি করতে বেরোবো না। ঠিক ঠিক, আমরা চাইবো একটা স্টেবল কোনো ব্যবসা হোক, সে তো ঠিক। কিন্তু খুব কোইন্সিডেন্টলি ওনার হাড়িতে ঘুগনি কোনোদিনও শেষ হতো না, একটু হলেও থাকতো, মা অন্নপূর্ণার আশীর্বাদ। এবং কাকুর মধ্যে একটা দৈবিক ক্ষমতা আছে, এটুকু আমি বুঝতে পেরেছি। কাকু, আমি বিয়ে করেছি কাকু জানে না,
হ্যাঁ, আমি বিয়ের পর যখন কাকুর কাছে গেছিলাম, কাকু বলছে বাড়িতে লক্ষ্মী এসছে, ভালো করে যত্ন করে রাখবে, এই কথাটা কাকু আমাকে বলেছিল। জানতোই না? কাকু জানেই না আমার বিয়ে হয়েছে। এরকম কিছু যে কি করে জানলে বা কিছু? না, আমি এটা করবো না তো, কারণ কাকু যেই ভিডিও করতে যায় কাকু তাকে 1 টাকা করে দেয়। তুমি তো জানো, তুমি জানো কি জানি না, কাকু 1 টাকা করে দেয়, 1 টাকা করে ব্লগারদের দেয়। এটা তুমি রেখো আশীর্বাদ, আমি তোমাকে দেখাই। ওয়েট, কাকুর দেওয়া টাকা আমার মানি ব্যাগে এই যে দেখো এখনো রয়েছে। আর এইখানে কিন্তু অন্য কোনো খুচরো টাকা থাকে না, এই একটাই 1 টাকা থাকে। আচ্ছা, তো এই কাকুর ব্যাপারটা হচ্ছে, কাকুকে আমি ভিডিও করলাম, ফান্ড রেজ করলাম, কাকুর জন্য ফান্ডিং এ 12,000 টাকা উঠলো। 12,000 টাকা কাকুর কাছে অনেক ব্যাপার সেই সময়। ঠিক। আমি যখন কাকুকে গিয়ে সেকেন্ড বারে বললাম, কাকুর জন্য একটা মোবাইল কিনেছিলাম আর 12,000 টাকা নিয়ে গেছিলাম, আমরা 4 জন ছিলাম। তো গেলাম, কাকুকে যখন বললাম 12,000 টাকা, কাকু পুরো আকাশ থেকে পড়লো। সেই এক্সপ্রেশন আমার ভিডিওতে আছে, আমি ওকে বলে এখন এক্সপ্রেস করতে পারবো না যে কাকুর কি এক্সপ্রেশন ছিল, সেটা তুমি ভিডিওতে দেখলে বুঝতে পারবে, বা যারা আমার ভিডিওটা দেখেছে সেই সময় 8 লাখ মানুষ, তারা বলতে পারবে। তো কাকু নিউজ পেপারে ভাইরাল, আনন্দবাজার, এবিপি আনন্দ, এবিপি আনন্দতে ওনার ইন্টারভিউ নেওয়া হলো, মানে উনি বিশাল ভাইরাল, রাতারাতি ভাইরাল। এরকম তোমার গাইঘাটাতে আছে 10 টাকায় আনলিমিটেড ঘুগনি আর 6টা লুচি বিক্রি করে। দেন একটা চপ দাদু আছে, লকডাউনটা তখন শেষ হবে, চপ দাদু বলে একজন আছে, তাকে একজন কেউ খোঁজ দিয়েছিল যে এরকম একটা ছেলে আছে। মানে এইটা ছিল, এই যে এসএসকেএম এর দোকানটার কথা বলে, এটা ছিল তোমার সেকেন্ড ব্লগ, যেটা সেকেন্ড ব্লগ, এটা আমার সেকেন্ড ভাইরাল ব্লগ। হ্যাঁ, ফার্স্ট ব্রেক ছিল হচ্ছে সাগর, সেকেন্ড ছিল এসএসকেএম ঘুগনি কাকু, থার্ড ছিল হচ্ছে এই ঘুগনি 10 টাকায় আনলিমিটেড ঘুগনি আর 6 পিস লুচি। আচ্ছা, এটা দেন এটা হচ্ছে গাইঘাটায়। আচ্ছা, যার কথা বললি। হ্যাঁ, বাট সে হচ্ছে তার খাবারে ভাইরাল, আলটিমেটলি তার কোনো স্টোরি নেই। হ্যাঁ, ভালো খাবার, লোকে প্রচুর ভিড় করে খায় সেই ক্ষেত্রে। আর এই চপ কাকুর কথা, চপ দাদুর কথা বলছি, দুজন বয়স্ক তুত্তুরে মানুষ, 70 বছর বয়স, আমার বাড়িতে এসছে ঠিকানা নিয়ে কারোর থেকে, এসে বলছে যে বাবা তুমি তো এরকম সবার হেল্প করো, আমাকে একটু হেল্প করো। আমি বললাম দেখুন, আমি তো ওইভাবে মানে হেল্প করি না, আমি ভিডিও করি, খাবারের দোকান হলে ফান্ড রেজ করি, কেউ টাকা পাঠালে সেটা, আর আমার তরফ থেকে কিছু কন্ট্রিবিউশন থাকে। বাট এর বাইরে কি আমি, মানে তখন লোকের মুখে ছড়িয়ে গেছে যে হ্যাংলাবাজ লোকের হেল্প করছে, ভিডিও করছে, তখন এইটা ট্রেন্ডিং। এখন যেমন নন্দিনী রায়দি ট্রেন্ডিং, তখন এই ব্লগটা ট্রেন্ডিং, তার কারণে আমাকে বহু ব্লগার সিম্প্যাথি ব্লগার বলে ডাকতো। আচ্ছা, হেসে উঠি যে আমি নাকি সবার কাছে গিয়ে সিম্প্যাথি গেইন করি, তো করি, তাদের লোকটার হেল্প হয়, আমার কিছু যায় আসে না কে কি আমাকে বলে। আমার টিল নাও এখনো দাঁড়িয়ে কেউ যদি আমাকে রাস্তায় দাঁড়িয়ে পুরো খিস্তি দেয়, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি আমি কতগুলি মানুষের উপকার করেছি, তাতে তাদের কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না। সে তো সত্যি কথা। তো আমি বললাম, তখন উনি বলছে আমার তো চপের দোকান, কিন্তু আমার চপের দোকানটা বন্ধ হয়ে যাবে, 1 টাকা নেই আমার কাছে। তা আমি ওনার কথাটা সিরিয়াসলি গায়ে মাখাই না। ঠিক 4-5 দিন পর কি মনে হয়, আমি নিজে থেকে ওনার দোকানে যাই এবং গিয়ে দেখি ওনার দোকানটা বন্ধ। আমার খুব খারাপ লাগে। আমি বললাম দাদু দোকানটা, আমি বলে তোমাকে তো বললাম আমার তো দোকানটা বন্ধই হয়ে যাবে, টাকা পয়সা নেই। আমি ওনাকে 1000টা টাকা দিলাম, বললাম যা যা মাল লাগে তুমি কিনে কালকে দোকানটা খোলো, আমি ভিডিও করবো। আচ্ছা, পরের দিন আমি যাই, ভিডিও করি, ওনার জন্য আবার ফান্ড রেজ করি। তুমি বিশ্বাস করবে না তোমার আইডিয়া কত টাকা উঠতে পারে ফান্ড রেজ থেকে? 12-15,000 টাকা, 51,000, 51,000 টাকা, 51,000 টাকা 5 ঘন্টাতে আমি ফান্ড রেজ বন্ধ করে দিই। এত বেশি আসছিল? গোয়া থেকে একটা দাদা, মানে একটা জেঠি, আমার সাবস্ক্রাইবার, সবাই আমার সাবস্ক্রাইবার যারা টাকা পাঠায়, 4,000 টাকা, ইউএস থেকে একজন 10,000 টাকা, এরকম করে করে 51,000। আমি ভাবলাম এটা মোর দেন এনাফ দাদুর জন্য, এবার ফান্ড রেজটা বন্ধ করে দেওয়া উচিত। অ্যাটলিস্ট দোকানটা চালিয়ে নিতে পারবে। হ্যাঁ, দোকানটা চালিয়ে নিতে পারবে। আমি দাদুকে গেলাম, পরের দিন যখন আমি দাদুকে গিয়ে বলছি দাদু কত টাকা উঠতে পারে, আমার কোনো আইডিয়া নেই, আমার কাছে এখন 2,000 টাকাই অনেক, এইরকম। তখন যখন আমি ওনাকে মানি ব্যাগ থেকে টাকাটা বের করে বললাম 51,000, 51,000 টাকা উঠেছে, তখন উনি আমাকে ভগবান বানিয়ে ফেললো। না বললো তুমি আমার ভগবান, মানে সেই এক্সপ্রেশনও আমার ভিডিওতে আছে, সেটাও আমি তোমাকে বলে ব্যক্ত করতে পারবো না। মানে আমি লোকের জন্য, এবং সমস্তটা আমার ভিউয়ার্সদের আজকে ক্রেডিট, তাদের জন্য আমি কতগুলি মানুষের হেল্প করতে পেরেছি সেটা শুধু তারা জানে আর আমি জানি, আর কেউ জানে না। তারা কাউকে জানানোর দরকারও নেই আমার। হ্যাঁ, আমারও অনেক আর্টিকেলস বেরিয়েছিল, দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে আমার আর্টিকেলস বেরিয়েছিল সেই সময়, এটা দিয়ে এই ফান্ড রেজের জন্য, যে এরকম ব্লগার
আমার নাম নিয়ে পুরোটা বেরিয়েছিল সেই টাইমস অফ ইন্ডিয়া থেকে। সে বহু কাহিনী, সাগরকে নিয়েও বেরিয়েছিল, যখন সাগরকে নিয়ে ভিডিও করেছিলাম। তো ওটা ব্যাপারটা ওটাই, সব ফুড ব্লগার কিন্তু আবার কন্ট্রোভার্সি করে না, কেউ কেউ এইসবও করে। এবার এইগুলো দাদা কাউকে বলে বোঝানো যায় না, এটা ভালোবাসা। আর এই ভালোবাসার ভাগ আমি কাউকে বোঝাতে চাই না। আমি যতটুকু পেয়েছি, আমি আমার মা বাবা, আমার ওয়াইফ, আমার মেয়েকে নিয়ে খুব খুশি। আমি এইটুকুই আমার মানে পৃথিবী। আর বাকি তার বাইরে মঙ্গল গ্রহ বা যেতে গেলে সেটা হচ্ছে আমার ভিউয়ার্স। বেসিক্যালি তুমি 12,000 থেকে এই যে এখন 3 লাখ, এটা কি গ্র্যাজুয়ালি গ্রো হয়েছে নাকি আবার গ্র্যাজুয়ালি? না, বলে দিচ্ছি, 12,000 থেকে মানে 12,000 থেকে চলতে থেকেছে। তার মাঝখানে আমি এইবার তো একটা কন্ট্রোভার্সির কথা বলি। এই হেল্প করতে করতে আমরা গেছিলাম কৃষ্ণনগর। আচ্ছা, 20 টাকায় একটা দাদু আছে, আনলিমিটেড ঘুগনি, পাউরুটি, কলা, ডিম সিদ্ধ, লাড্ডু বিক্রি। দেখেছি, হ্যাঁ দেখেছি আমি। এবার আমি ভিডিও করতে গেছিলাম। ওটাতে তো মানে শুধু মানে ওই ঘুগনিটাই আনলিমিটেড ছিল না, কোনো কিছুই আনলিমিটেড থাকে না ওখানে। চা, একটা লিকার চা থাকে। আচ্ছা আচ্ছা, পুরোটা প্লেট? ওটা প্লেট, লাড্ডু থাকে না, লিকার চা খালি। আচ্ছা, আমি যে তোমাকে বলছিলাম যে এই কন্ট্রোভার্সি বলো বা রোস্টারদের কাজ রোস্টাররা করছে, হোয়াট এভার ইট ইজ, তো বেসিক্যালি তার জন্য ফুড ব্লগিং আপাতত মানে কিছুটা হলো নাম খারাপ হয়েছে, যেটা তুমি বলছিলে কয়েকজনের জন্য পুরো গ্রুপটার নাম খারাপ হচ্ছে। বস্তির ছেলে পচাকে তো মোটামুটি সবাই চেনে, তুমি দেখেছো নিশ্চয়ই ভিডিওটা। বস্তির ছেলে পচাকে তো আমি বস্তির ছেলে পচা হিসাবে চিনি না। তারপর বলো। হ্যাঁ, এবার ওটাই যাচ্ছি আমি। তো বেসিক্যালি তোমার ওই ভিডিওটা দেখে ফার্স্ট যখন রিয়াকশন কি ছিল, মানে তারপরে তুমি কি করলে? তুমি কন্ট্যাক্ট করেছিলে, কথা বলেছিলে? হ্যাঁ বলছি, বস্তির ছেলে পচাকে আমি বস্তির ছেলে পচা হিসেবে চিনি। আমি আকাশবাণীর আকাশদা হিসাবে চিনি। আচ্ছা, ওদের ফার্স্ট একটা চ্যানেল ছিল, ওরা দুই বন্ধু মিলে বানাতো, ফুটবল রিলেটেড ওরা স্টোরি দিত। আচ্ছা, ইনফরমেশন হয় না যে আজকে খেলাটা ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, বস্তির ছেলে পচা মানে আকাশদা হচ্ছে ইস্ট বেঙ্গলের ফ্যান ছিল। আচ্ছা, এবং ওই ইস্ট বেঙ্গল 1 গোলে কেন হারলো, এইসব রিলেটেড ভিডিও আসতো। বা কালকে টিমে কে কে থাকছে এই আপডেট দেখবে। আকাশবাণী চ্যানেল এখনো আছে, পচার সঙ্গে আরেকজন যে করতো সে এখনো চালিয়ে যাচ্ছে চ্যানেলটা। কিন্তু এখন আর সেই ফেমটা নেই। তো ওখান থেকে বেরিয়ে তার লকডাউনে বস্তির ছেলে পচা হয়ে দাঁড়ানো, কতগুলি খিস্তি খামারি দিয়ে ছাদের উপর বসে হাই ফোর্স কথা বলছি বলে দেন তারপরে মা বলে শুরু করলো ভিডিও। লকডাউনে তো সবাই বেকার, যে কর্মচারী 1 লাখ টাকা চাকরি করে সেও বেকার, যে ভ্যান চালাতো সেও বেকার, যে চায়ের দোকানে চা বিক্রি করতো সেও বেকার, আর যে কাজ বেকার তো সে বেকার, সে ডবল বেকার। সবাই ভিডিওটা দেখলো, বসিচ্ছে পচা ভাইরাল। কিন্তু পচা তো আলটিমেটলি কন্টেন্টের জন্য ভাইরাল হয়নি, পচা তার খিস্তি খামারি দিয়ে হিউমারের জন্য ভাইরাল। এবং সেখান থেকে ওর আরেকটা চ্যানেল যেখানে ও হাই ফোক্স, যেখানে ও ব্লগ বানায় এবং লিটারালি খুব সুন্দর ব্লগ বানায়। তো পচাদা যখন ফার্স্ট আমাকে নিয়ে রোস্ট করে, এবং তার আগেও আমার সঙ্গে পচাদার ইনস্টাগ্রামে কথা হয়, যে আমি আর তোমার মা, আমার মা বাবা সবাই মিলে একসাথে বসে ওর ভিডিও দেখতাম, ওর ওই ব্লগ ভিডিও, নট রোস্ট ভিডিও। আচ্ছা, পচাদার ব্লগ ভিডিও হ্যাঁ দেখতাম। তো খুব ভালো লাগে দাদা ভিডিও। এবং লকডাউনে বেশ ওর মধ্যে একটা ব্যাপার আছে পচাদার মধ্যে, পচাদা কাউকে মানে না, রাজনীতি থেকে শুরু করে সব জায়গার লোকেদের পচাদা ধুয়ে দেয়। তো আমরা লিটারালি ইনস্টাগ্রামে মেসেজ করছি, যেদিন রোস্ট করলো আমার মনে হয়েছে ওর রোস্ট করেছে খুব ভালো, আমি কমেন্টও করেছিলাম, এবং ও সেই কমেন্টটা ডিলিটও করিয়ে দিয়েছিল। আমাকে নিয়ে ঋত্বিক অধিকারী রোস্ট করে, কিন্তু ঋত্বিক অধিকারীর রোস্টে হিউমার ছিল সব থেকে বড় কথা। আমি ওকে রিপ্লাইও করেছিলাম, আমি যেই রোস্ট করে আমি তাকে রিপ্লাই করি, খুব ভালো হয়েছে, কন্টেন্টটা খুব ভালো। না গ্রেট কমেন্ট, হ্যাঁ ভালো হয়েছে। এবং ঋত্বিক অধিকারী লাভ রিঅ্যাক্ট দিয়ে লিখেছিল যে হ্যাঁ সত্যি খুব ভালো লাগে তোমার সঙ্গে দেখা করার ইচ্ছা রইলো, এরকম ইনস্টাগ্রামে কথা হচ্ছে। পচা আমার কমেন্ট গুলিকে ডিলিট করে দিল এবং আমাকেও রিপ্লাই দেয়নি। তুমি কিছু নেগেটিভ কমেন্ট করেছো? না, খুব ভালো লাগলো। বাট দাদা আমাকে নিয়ে রোস্ট করলে যেই কারণগুলি, সেগুলো আমার কাছে বেসলেস মনে হয়েছে সিরিয়াসলি, এবং আমি সেটাই কমেন্ট করেছি। এটা ডিলিটও হয়ে যায়, সবার কমেন্ট রয়েছে, আমার কমেন্ট ডিলিট করে দেয়। 2 দিন পর ওর ভিডিওটা ডিলিট। সবাই ভেবে নিল পাবলিক যে আমরা টেক ডাউন করে দিয়েছি, কিন্তু ওটা ইউটিউব থেকে টেক ডাউন করে দিয়েছিল। কেন? আবারও আপলোড করে, সেটা তো ও জানে। আচ্ছা, মানে ইউটিউব থেকে কোনো নিশ্চয়ই কোনো ভায়োলেন্স হয়েছে, তো ও আবার আপলোড করে। এবং আমি রিপ্লাই ভিডিও বানাই ফেসবুকে একটা, ওকে নিয়ে আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলি, যে আমার মনে হয় পুরো বেসলেস। ও যেগুলো নিয়ে আমাকে রোস্ট করতে চাইছে, ও এইটাই বলছিল যে আমাকে নিয়ে যদি লোকে মা বাবা তুলে খিস্তি করে সেটা আমার কাজের জন্য করছে, কিন্তু আমার মা বাবাকে তুলে যদি কেউ খিস্তি করে সেটা আমার কাজের জন্য না, সে আমার কাজের জন্য আমাকে খিস্তি করবে, আমার মা বাবাকে তুলে খিস্তি করবে। তুমি বলেছিলে? হ্যাঁ এক্স্যাক্টলি। আজকে যদি তুমি একটা ভুল কাজ করেছো, তোমার মা বাবার
নামে খিস্তি করা হচ্ছে, তোমার বাড়িতে বউ একটা সন্তানের নামে তোমার খিস্তি করা হচ্ছে, তোমার কেমন লাগবে? সেটাই তো। তোর বউকে পাঠিয়ে দিস আমার বাড়িতে, তোর মা আমার বাড়িতে কাজ করতে আসে, ও জানে আমার মা কি করে। তোর বাবাকে আমি আমার কাজের লোক হিসেবে, ও জানে আমার বাবা কি, আমার বাবা ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার। বলেছিল এরকম? মানে আমার ঠিক মনে নেই। তো এইগুলো কমেন্টের রিপ্লাই ও দিয়েছিল যে তুমি ভুলভাল কাজ করে বেড়াবে আর তোমার নামে, হ্যাঁ তোমার নামে লোক বললে তখন তোমার গায়ে লেগে যাবে, এইরকম ভাবে কথা। এবং আমাকে বাচ্চার বিরিয়ানি যে তার সঙ্গে আমার নাকি খুব মুখের মিল, সব হতেই পারে, তাতে আমার কিছু যায় আসে না, হতেই পারে। তো এইগুলো নিয়ে রোস্ট বেসলেস। এবং আমি পরের দিন রিপ্লাই ভিডিও বানাই, সেটা ফেসবুকে 1 মিলিয়ন হয়ে যায়। ফেসবুকে 1 মিলিয়ন? হ্যাঁ, ওরটা 2 লাখ ভিউ, আমারটা 1 মিলিয়ন ভিউ। তো যাই হোক, সেখানেও মানে পচার একটা হার্ডকোর ফ্যান বেস আছে, যারা এই লকডাউনে খুব করে করে সারাদিন রকে বসে আড্ডা মারে, এইরকম একটা হার্ডকোর ফ্যান আছে পচার। আবার কিছু লোক আছে যারা পচার সত্যি কথাগুলিকে খুব সাপোর্ট করে। ও সব নির্ভয়াকাণ্ড থেকে শুরু করে অভয়াকাণ্ড, যাদবপুরে যে ঝাঁপ দিয়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ছেলেটা সুইসাইড করেছিল, সমস্ত কিছু নিয়ে ভিডিও বানিয়েছে। এবং এই ভিডিওর কন্টেন্টের জন্য আমি ওর ফ্যান। তো আমি কমেন্ট করি, ও ডিলিট করে দেয়। তারপরে ল্যাথখোর ফুডি বলে একটা ছেলে আছে, ওকেও ও রিপ্লাই করে, তখন বলেছে বুঝতেই তো পারছো ভিউজ এর জন্য করতে হয়, যাকে তাকে নিয়ে রোস্ট করলে কি আর সেই মজাটা হয়? কি ফোনে বলেছে? হ্যাঁ, মেসেজ, ভয়েস রেকর্ডিং। বলছে তুমি অর্পণ এরা সব ভালো ব্লগ করো, আমার ভালো লাগে, বাট এখন যা শুরু হয়েছে এই জন্য আমি রোস্টটা করতে বাধ্য হয়েছি, এইরকম কথা বলেছে। সেই ভয়েস আমার কাছে আছে, তোমার চাইলে আমি দিয়ে দেবো তোমার ভয়েসটা, ঠিক আছে? তো সেই রকম ব্যাপার স্যাপার চলেছে পচার সঙ্গে। তো আমি লিটারালি এখনো বলবো, রোস্ট সবাই করতে পারে, কিন্তু রোস্ট করার মতো করে রোস্ট করুক। মা বাবাকে তুলে কেউ গালাগালি করছে, তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছো, এটা তোমার শিক্ষার পরিচয়। এইটাকে যদি তুমি অ্যাপ্রিসিয়েট করো, তুমি রোস্টার নয়, তাহলে তুমি অন্য কিছু। আমি এখনো পচাদার ফ্যান, আকাশদার ফ্যান এখনো, ওই কন্টেন্ট গুলির জন্য। বুঝতে পারলাম। তো বেসিক্যালি তোমার সাথে মানে এখন নর্মাল কনভারসেশন চলে? নর্মাল কথা? কোনোদিনও কনভারসেশন চলেনি আমার। কনভারসেশন চলেছিল আমাকে রোস্ট করার আগে অবধি, তারপর থেকে আমার সঙ্গে ওর কোনো কনভারসেশন চলেনি, কারণ ও রোস্ট করে ওর নিজের ইচ্ছায় না। ওর একটা ব্লগার বন্ধু আছে, ফুড ব্লগার বন্ধু। আচ্ছা, কি নাম? সে তো তার নাম তুমিও জানো, আমিও জানি, ভিউয়ার্সরাও জানে। সেই ব্লগার বন্ধু যখন বলে এই মার্কেটে না খুব উঠছে, একে রোস্ট করে দে তো, না না চ্যাংড়াটা তোর বন্ধু না। আচ্ছা আচ্ছা, ওকে বস ঠিক আছে করে দিচ্ছি বলে রোস্ট করতে নেই। হালকা করে নামটা বলা যাবে? হালকা করে নামটা বলা যাবে না। কেন? ফেমাস, আশেপাশে কি কত সাবস্ক্রাইবার আছে বা কি? ভালো ব্লগার, লাইফস্টাইল ব্লগার, ফুড ব্লগার, ঠিক আছে, তার খুব বন্ধু। তাকে নিয়ে রোস্ট করার প্রচুর অপশন আছে, কিন্তু সে কিন্তু কখনো তাকে নিয়ে রোস্ট করবে না, কারণ সে তার বন্ধু না কাছে। আমি এরকম রোস্টার বন্ধু বানাতে পারিনি কাউকে, কারণ আমি আমার জনার থেকে বেরিয়ে কারোর সঙ্গে সেরকম ভাবে ইন্ট্রোডাকশন হয়নি। আমিও করে দিতাম অনেক কিছু। তুমি যার কথা বলছো, আমি তোমার আরেকটা পডকাস্টে দেখেছিলাম যে তুমি বলেছিলে যে অ্যাজদিন তাকে খুব তুমি ফলো টলো করতে আগে বা ইন্সপায়ার হতে। আমি ইন্সপায়ার্ড তাকে দেখে হইনি, না আমি এটা বলিনি কোনো ব্লগে যে তাকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি। আমি তার ভিডিও দেখতাম, কাজ ভালো লাগতো, কাজ ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, কলকাতায় ফুড ইন্ডাস্ট্রিতে একটু ডিফারেন্ট স্টাইলে যদি ব্লগ হয়, সে খুব ভালো ব্লগ করতো। এখন তো সে করে না, তো ব্লগ না, এখন তো ব্লগ বন্ধ করে দিয়েছে, এখন তো সেরকম দেখাই যায় না ব্লগ। তার হয়তো হতে পারে যে আমাদের মতো আলবাল ব্লগারদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে, সে কারণে হয়তো আমরা সপ্তাহে 7টা ভিডিও দিচ্ছি। ও মাসে একটা কন্টেন্ট দিলে ওর 30,000, 50,000, 1 লাখ ভিউ হয়ে যাবে, মামা 8 থেকে 10 লাখ টাকা চলে আসবে, ব্যাস। আর কিন্তু আমার তো সেই ব্যাপারটা নেই দাদা। আমাকে এই লোকের হেল্প করে রাস্তা ধারে কে বিরিয়ানি বিক্রি করছে, কে ফ্রাইড রাইস চিকেন বিক্রি করছে, এই দেখিয়ে আমাকে ভিউ কামাতে হবে। আলাদা সেগমেন্ট, আমাকে তো মামা আর্থ প্রমোশন করবে না, তো আমার দরকারও নেই। লিটারেলি আমি কোনো বেটিং অ্যাপে প্রমোশন করি না, প্রচুর অফার আছে। লিটারেলি এরা 15,000, 20,000, 30,000 টাকা করে দিতে চায়, কিন্তু 15,000, 20,000 টাকার থেকেও বড় কথা দাদা, আমার ভিডিওটা অর্গানিক থাকুক, আমার ভিডিওতে যতটুকু ভিউ আসছে লোকে যাতে দেখে কিছু জানতে পারে। আমাদের ভিডিও লোকে কেন দেখে? শিক্ষার জন্য দেখে না, আমাদের ভিডিও লোকে দেখে এন্টারটেইনমেন্টের জন্য আর ইনফরমেশনের জন্য। যে আজকে যে লোকটা হাওড়ায় কাজ করতে যাচ্ছে, সে চাইবে যে আমি যখন কাজ থেকে ফিরবো আমার কাজের মাঝখানে কোথায় খাবারের দোকানটা আছে যেখান থেকে আমি খেতে পারবো, সেই ইনফরমেশনটা আমরা দিচ্ছি। ঠিক, আমরা কাউকে শিক্ষা দিচ্ছি না, সেটা ঠিক, কিন্তু আমরা নোংরামিও করছি না। বাকি কয়েকজন সকল ফুড ব্লগার আছে যাদের জন্য এই জিনিসটা চলে গেছে, সেটা ঠিক কথা। তো বেসিক্যালি আমার একটা মেইন প্রশ্ন যেটা, যে লোকজন
অনেকেই চায় যে ফুড ব্লগিং করতে। রিসেন্টলি একটা জিনিস হয়ে গেল, তারপরে হয়তো কিছু লোক ভেবেছে যে জিনিসটা হয়তো খারাপ বা সেই স্ট্যান্ডার্ডে এখন আর নেই, ঠিক আছে, বা তুমি বলতে পারো যে লোকজন ভাবে যে ইউটিউবের জার্নিটা খুব টাফ, বা ওখান থেকে টাকা পয়সা কিরকম আসে না আসে সেই ব্যাপারে তো কারোর কোনো আইডিয়া থাকে না যতক্ষণ না সে জার্নিটা শুরু করছে। তো কেউ ধরো অ্যাসপায়ারিং যে তোমার ফুড ব্লগিং শুরু করতে চায়, সেই তাকে তুমি কি বলতে চাইবে যে এই লাইনটা কিরকম, বা এখানে পয়সা করি কি সত্যি আছে? একটা সময় ছিল আমাদের, কি ভাবতে পারবে? হ্যাঁ, আমাদের সময়টা যখন ছিল, যখন আমরা শুরু করেছি, তখন ভিউয়ার্স বেশি ছিল, ব্লগার কম ছিল। এখন ব্লগার্স বেশি, ভিউয়ার কম, সবাই ব্লগার। তুমি দেখো এলাকা থেকে বেরোতে হবে না, এই এলাকাতেই তুমি 10টা ব্লগার, ফুড ব্লগার খুঁজে পাবে। তারা কিন্তু ফুড ব্লগিংই করে, কারণ তারা ভেবে নিয়েছে ফুড ব্লগাররা ফ্রিতে খেতে পারে, কিন্তু তাদের 5 বছরের জার্নিটা কারো চোখে পড়ে না। অবশ্যই আমি কাউকে ডিমোটিভেট করছি না, সবার লাইফে ইচ্ছে আছে ইউটিউব ইন্ডাস্ট্রিতে বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে আসতে গেলে যে ফুড ব্লগিংই করতে হবে এমন কোনো মানে নেই। তো আমার ফুড ব্লগিং এ আসাটা একদম মানে সার্টেন আসা। আই এম নট ফুড রিভিউয়ার, আমার ফুড এক্সপ্লোরার। আমি খাবারটা আমি খেতে ভালোবাসি যেহেতু, সে কারণে খাবারটা দেখাই লোককে, আর কিছু না। কোথায় কি পাওয়া যায় সেটা দেখাই, কোন খাবারের নুন বেশি কম সেটা এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেটা একটা আলাদা বিষয়, এখন চলে এসছে ব্যাপারটা। তো তোমরা ফুড এক্সপার্ট নও, তোমরা হলে ফুড এক্সপ্লোরার। এক্স্যাক্টলি, ফুড এক্সপার্ট যারা হোম শেফ বা হোটেলের শেফ তারা ফুড এক্সপার্ট। আমরা কোনো ফুড এক্সপার্ট হতে পারবো না, আমরা তো প্রিটেন্ড করতে পারি, বাট আমরা সেরকম নই। সেটাই তো এখন সবাই ফুড ব্লগার না হয়, আমি এটাই বলবো, যার যে জনারে ইচ্ছে সে সেই জনারে ক্রিয়েট করুক। যারা ম্যান্ডেলা আর্টকে তারা সেটা দেখাক, যারা সিনেমাটোগ্রাফি করে তারা সেটা নিয়ে ভিডিও করুক। অনেক আছে দেখবে এখন পোর্ট্রেট ছবি তুলে সেটা রিল বানিয়ে, হ্যাঁ সেটা তারাও ভাইরাল। ঠিক, তো যার যে কন্টেন্টটা ভালো লাগবে সে সেটাই করুক, তাতে সে সাকসেস আজ না হোক একটু দেরি করে পেলে, দেরি করে সাকসেসের মজা কি জানো তো, অনেকদিন ধরে রাখা যায়। হঠাৎ করে পাওয়া সাকসেস কোনোদিনও ধরে রাখা যায়। আচ্ছা একটা কথা বলো, ফুড ব্লগিং করে মাসে 2-3 বছর পরে একটু গ্রো হয়ে গেলে মোটামুটি মাসে কটা ডিজিট দেখতে পাওয়া যায়? মানে রেভিনিউ থেকে বলছো, মানে সব মিলিয়ে পকেটে? মোটামুটি তাও 6টা ডিজিট তো থাকবেই। 6টা ডিজিট থাকবেই। তো মানুষ এটাকে অ্যাজ এ ক্যারিয়ার অপশন হিসেবে চুজ করতে পারে। আচ্ছা একটা কথা বলো, যে ভাইরাল চলে যায় কোনো ফুড ব্লগার বা কোনো দোকান, তো তারপরে তুমি একবার ভাইরাল গেছো বললে, 2-3 বার গেছো, সেখানে একটা ভালো সাবস্ক্রাইবার পুশ পাওয়া যায়, অডিয়েন্স পুশ পাওয়া যায়, যে লোকজন তোমাকে চিনতে শুরু করে। তারপরে কিভাবে জিনিসটাকে মেনটেন করতে হয়? মানে একবার ভাইরাল চলে গেলাম তারপর ছেড়ে দিলাম কন্টেন্ট পোস্ট করলে, ওরকম করে তো হয় না। আই থিঙ্ক যেই কন্টেন্টের উপর ভাইরালটা গেছে ঠিক সেরকম কন্টেন্টের উপর ফোকাস করতে হয়। আমার কন্টেন্ট, আমি তোমাকে বললাম, আমাকে লোকের সিম্প্যাথি ব্লগার হিসেবে বলতো, যে ও লোকের সিম্প্যাথি দেখিয়ে ব্লগ করে, তো সেটাই আমার চলেছে, আমিও সেটাই ধরার চেষ্টা করছি। বাট এখন ফেসটা এমন, এখন নন্দিনী দি, রায় দি, এদেরকে নিয়ে লোকে এত ভিড়ে গেছে, এখন ওই মানুষগুলি কারোর চোখে পড়ছে না। আমারও হয়তো বেরোনো হচ্ছে না, সেভাবে এক্সপ্লোর করা হচ্ছে না, তাই চোখে পড়ছে না। বাট আমি চাই ভেতর থেকে, এরকম মানুষ প্রচুর আছে। মঙ্গলা ঠাকুমা আছে গড়িয়াহাটের মোড়ে হিন্দুস্তান ক্লাবের সামনে ডাল ভাত বিক্রি করে, তারও ভাইরাল হওয়া দরকার। তার সঙ্গে সঙ্গে এরকম প্রচুর মানুষ আছে যাদের ভাইরাল হওয়ার দরকার, কিন্তু হচ্ছে না। এই নন্দিনী আর রায়ের ফিগার আউটের মাঝখানে হারিয়ে যাচ্ছে। তো যারা ধরো এই বিজনেস গুলো করছে, ফুডের বিজনেস করছে, তো তোমার কি মনে হয় যে মানে ব্লগারদেরকে দিয়ে প্রমোশন করানোটাকে এটা ভালো ডিসিশন, মানে অ্যাজ ইন মার্কেটিং স্ট্র্যাটেজির দিক থেকে যদি বলো? অবশ্যই। এখন যারা টিভি কতটা সিরিয়াল দেখে আমি মানুষ জানি না, ঠিক আছে, ইউটিউব সবাই ঘাটে, ফেসবুক সবাই ঘাটে, ঠিক আছে। সিরিয়াল অবশ্যই দেখে লোকে, বাট তার থেকেও বেশি ইউটিউব ফেসবুক দেখে। আর এখনকার দিনের লোকেরা টিভি অ্যাড তো চলেই, তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দিয়ে অ্যাড করে, কারণ জানে তাদেরকে দিয়ে ইনফ্লুয়েন্স করানো যায়। অবশ্যই এটা ইম্পর্টেন্ট একটা পার্ট হয়ে গেছে। আজকে তোমার পডকাস্টে অ্যাডভার্টাইজ নেই, কারণ তোমাদের চ্যানেলটা সবে গ্রো হচ্ছে। যখন তোমাদের গ্রো হয়ে যাবে, তোমাকেও বলতে হবে দিস ভিডিও স্পন্সর্ড বাই অমুক, একদিন বলতে হবে। আর এটা তারাই চাইবে ভেতর থেকে যাতে এটা হয়। তুমি বললে না তোমার ব্লগ চ্যানেলে সেকেন্ড ভিডিও স্পন্সর পেয়ে গেছিলে, তো সে কেন করেছিল? তোমার তো ভিউজও ছিল না, কন্টেন্টের কোয়ালিটি ভালো ছিল, এবং তোমার ভিডিওটা যতজন দেখবে জেনুইন লোক দেখবে, সেটা ঠিক। যারা দেখে তারা সবাই বলে আজকে একটা রেস্টুরেন্ট আমাদের 20,000-15,000 টাকা দিয়ে প্রমোশন করে, এমনি না, তার এগেইনস্টে তারা তার 5 গুণ টাকা কামিয়ে নেয়, সেই জন্য তারা আমাকে প্রমোশন করায় বা আমাদের প্রমোশন করায়।
ঠিক ঠিক, মানে সেই ভ্যালুটা পায় বলেই আজকে এক্স্যাক্টলি ওই খরচাটা ওরা করতে পারে বা ওই খরচাটা করার কথা ভাবে। যাই হোক, তো আমি জাস্ট শেষ করার আগে একটা জিনিস তোমাকে বলবো যে তোমাদের ফুড ব্লগাররা খুব তাড়াতাড়ি একটা ডিসক্রিপশন দেয়, ঠিক আছে, শুরু করার আগে, যে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমরা পডকাস্টার তাড়াতাড়ি বলতে পারি না, হয়তো অনেকে পারে বাট আমি পারি না। তুমি যদি আমাদের চ্যানেলের জন্য ধরো সাপোজ ধরো তুমি তোমার চ্যানেল আমাদের চ্যানেলে একটা ইন্ট্রো বলবে, ঠিক আছে, যে আজ তুমি পডকাস্ট তাহলে কিরকম ভাবে বলবে? আমার আউটরোটা খুব ফাস্ট হয় এবং আমি এর জন্য খুব একটা পপুলারিটি পেয়েছিলাম প্রথম দিকে। আউটরোটা খুব ফাস্ট হয়, তোমরা আউটরোটা চলে। সো গাইস, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। ওখানে অল পার্সোনাল তিনটা অপশন পাবে, অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ রেজিস্ট্রেশন, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে। মনে রাখবে হ্যান্ড করে শিবানী। এটা হচ্ছে আমার ভিডিওর আউটরো। বাপ, এটা কি মুখস্থ করে ফেলেছিলেন নাকি? এক্স্যাক্টলি, এটা আমি ওই মন্ত্রের মতো বলে গেলাম। এক্স্যাক্টলি এইরকম ভাবেই তোমাদের পডকাস্টটাও ঠিক সেইভাবে তোমাদের নিজেদের মতো করে বলতে পারো। আচ্ছা, এটা কাট দিয়ে তোমার চ্যানেলের পুরো নামটা বলো। আনহার্ড কথা উইথ রাজদীপ। যেমন ধরো, সো গাইস, আশা করছি আজকে ভিডিও ভালো লেগেছে। আনহার্ড উইথ রাজদীপের সঙ্গে তোমাদের ডেফিনেটলি পডকাস্টটা ভালো লেগে থাকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম আর কার কার সঙ্গে পডকাস্ট দেখতে চাও অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে একটা ধামাকাদার পডকাস্ট নিয়ে। এই সাবাস। যাই হোক দাদা, খুব ভালো লাগলো অর্পণ দা, থ্যাংক ইউ। এলে এতক্ষণ টাইম দিলে, মানে তোমাদের তো শিডিউল অনেক ফিক্স থাকে, কারণ কি ফুড ব্লগিং অনেক খাটনি ছিল, ওটাই যে কারণে তোমার সঙ্গে দুটোই দেখা করার কথাটা 7টায় হয়ে গেছে, শিফট হয়ে গেল। বুঝতে পারছি সবার কাজের প্রেশার থাকে, স্পেশালি ব্লগ টক করলে বেরোতে হয়, অনেক বাড়ির বাইরে কাজ থাকে। যাই হোক, অনেকক্ষণ ভালো লাগলো কথা বলে। আমার খুব ভালো লাগলো তোমাদের। আমি চাই মন থেকে যে পডকাস্ট চ্যানেল এমন, তোমাদের ভিডিও আগে দেখলাম, আমি আগেও দেখেছি, কোয়ালিটি খুব ভালো এবং ডেফিনেটলি এরকম পডকাস্ট চ্যানেলের দরকার। এখন প্রচুর পডকাস্ট চ্যানেল হয়ে গেছে যারা পডকাস্টের নামেও কিন্তু অনেক নোংরামো করছে। এরকমও পডকাস্ট চ্যানেল আছে, শুধু ফুড ব্লগারই নোংরামো করে না, সবাই পুরো তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। তো খুব ভালো, অবশ্যই যারা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা করতে পয়সা লাগে না, কিন্তু যাদের করছো তাদের অনেকটা হেল্প হয়। থ্যাংক ইউ, তুমি বললে ওটাই অনেক বড় ব্যাপার। যাই হোক, আবার দেখা হবে, ডেফিনেটলি দেখা হবে। গুড নাইট। গুড নাইট।